লাইটটা ঠিক আছে? ব্রাইটনেস। আসসালামু আলাইকুম সবাইকে, 10 মিনিটসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই জয়েন করা শুরু করছেন, বাকি সবাই জয়েন করে ফেলেন, দেন আমরা শুরু করব আজকের এই ক্লাস। দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছেন, দেখতে পাচ্ছি ফাহমিদাকে, দেখতে পাচ্ছি সামিয়াকে, শিফা, হ্যালো কি অবস্থা, মিম কথা বলতেছে, ওকে। বাকিরা কোথায়? বাকিরা সবাই জয়েন করা শুরু করো, দেন আমরা শুরু করব আজকের এই ক্লাস। তারপর মানুষজন কোথায়? মানুষজন কাহা গায়ে? আচ্ছা, মুশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। রুকাইয়া ইসলাম বন্যা, ওয়ালাইকুম আসসালাম। নুরানি জান্নাত চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। তারপর ফাহমিদা ইসলাম শিফা চলে আসছে, ওকে। জান্নাতুল ফিরদাউস প্রীতি চলে আসছে। নুরানি জান্নাত চৌধুরী, তিথি, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা সবাই চলে আসো, হ্যাঁ। তারপর হচ্ছে মাহিন, আমি ভালো আছি, তোমার কি অবস্থা? নাহিরা সুলতানা চলে আসছে। অর্প ভাওয়াল চলে আসছে, হ্যালো কি অবস্থা? মিনজু আক্তার চলে আসছে। সামিয়া চলে আসছে, রেজাল্ট দিছে আজকে। হ্যাঁ, তোমাদের বড় ভাইয়াদের যে রেজাল্ট হয়েছে না, একদম দোষে গেছে পুরা। তা তোমাদের জন্য এখানে শিক্ষা, রাইট? তার মানে হচ্ছে এইচএসসি যে রেজাল্ট হচ্ছে, এটাই হচ্ছে তোমার আসলে আসলে রেজাল্ট বলতে আমরা এই রেজাল্টটাই আসলে হওয়ার কথা ছিল, তাই না? কারণ হচ্ছে ধরো এদের সাথে আসলে তোমরা যদি 22, 23, 24 এদেরকে মিলাও, তাও বা 24 সালের পোলাপানদেরকে যদি মিলাও, আসলে মেলানো যায় না। কারণ হচ্ছে ওদের রেজাল্ট গুলো একটু অড টাইপ রেজাল্ট। এত এত জিপিএ 5, এত পাস করতেছে, এটা আসলে হয় না। যে কোশ্চেন হচ্ছে, কোশ্চেন গুলোর অবস্থা খারাপ ছিল না, তারপর ছেলেপেলেরা ফুল বই পড়ে আসে নাই, তারপর হচ্ছে অনেক কিছুই ঘাটতি ছিল আগের ব্যাচ গুলোতে। তো সেই ব্যাচ গুলোর যে রেজাল্ট গুলো আসছে, সেই রেজাল্ট গুলাও তো আমাদের মানে রেজাল্ট গুলো তো ঠিকঠাক ছিল না, দেখেই তো বোঝা যাচ্ছে আশাজি করতো এত এ প্লাস, এত খালি ভুরি ভুরি এ প্লাস, তাই না? তপতি বর্মন চলে আসছে, আনোয়ারা, নীলিমা দে। যাই হোক, তোমাদের যেটা বলতেছিলাম যে আসলে তোমাদেরকে মিলাইতে হবে এই 25 সালের ব্যাচের যে স্টুডেন্টরা, এদের রেজাল্টটা মিলাইতে হবে তোমার 2016, 17, 18, 19 এই ব্যাচ গুলা, যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছে, মানে অর্থাৎ পুরো বইয়ে সব চ্যাপ্টার পড়াশোনা করার পরে পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্ট আসছে। তার মানে তোমাকে ঘুরে যেতে হবে সেই 19 সাল বা 18 সালের রেজাল্ট গুলা কেমন ছিল, ওই রেজাল্টের তুলনায় এখনকার রেজাল্ট কেমন হচ্ছে, সেটা একটা জিনিস। আর অবশ্যই আমাদের নতুন সরকার চেঞ্জ হওয়ার কারণে এখন যে পরীক্ষাগুলো রেজাল্ট গুলো হচ্ছে, রেজাল্ট গুলাতে পরীক্ষা খাতাগুলো অনেক কঠিন করে কাটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছো রেজাল্টে ধস নামাটা স্বাভাবিক ছিল। মানে এদের এই রেজাল্টটা যে ধস নামবে, এটা সবাই প্রেডিক্ট করতেছিল যে হ্যাঁ এবার রেজাল্টটা ভালো হবে না, কারণ এসএসসি রেজাল্ট আমরা দেখলাম, এসএসসি রেজাল্ট কিন্তু অনেক খারাপ ছিল। সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে বুঝতে পারতেছিল আসলে এইচএসসি রেজাল্টটাও খারাপ হবে। তো সেটাই ওরকমই রেজাল্ট হয়েছে। 54 বা 58 যেটাই বলা হচ্ছে, সেটা পাস করছে, বাকি সবাই ফেল করছে। কিন্তু আমার একটা কথা আছে এখানে, কথা আছে হচ্ছে মানে অনেকেই ফেসবুকে আমি অনেক দেখতেছি যে রেজাল্ট খারাপ করছে, পাস করায় নাই। এখানে একটা কথা যে ভাই, করায় নাই, তুমি কেন আরেকজনের উপরে ডিপেন্ড করে থাকবা যে তোমাকে পাস করাই দিতে হবে? তুমি যদি ঠিক মতো খাতায় লিখে আসো, বা তুমি যদি ঠিক মতো অ্যান্সার করে আসো, তোমার নাম্বার কেন কাটবে? এটাও তো মেইন কথা, তাই না? কঠিন করে কাটুক, সহজ করে কাটুক, একটা কথা হলে মনে রাখবা, তোমার খাতায় যদি লেখা থাকে, তোমার রেজাল্ট তখন কখনোই খারাপ হবে না যদি তুমি ঠিক মতো লিখে আসো। ঠিক আছে? তো এখন মানে রেজাল্ট খারাপ হওয়াটা স্বাভাবিক ছিল এবছর, সাথে তোমার খাতাটাও একটু কঠিন করে কাটা হয়েছে। সেক্ষেত্রে যারা মোটামুটি আহ মানে মামা পাওয়ার কথা তারা একটু কম পাইছে, বা যারা এ প্লাস পাওয়ার কথা তারা গোল্ডেন পাওয়ার কথা তারা এ প্লাস পাইছে, আর যারা এ প্লাস পাওয়ার কথা তারা হয়তো 4.93 বা এরকম পাইছে। বাট আমার কথা হচ্ছে যে বড় সংখ্যক একটা পোলাপান কিন্তু ভালো করছে। বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু মানে তুমি যদি চিন্তা করো, নরডেম চিন্তা করো, নরডেমের রেজাল্ট খারাপ হয়েছে? খারাপ হয়নি, ওরা ভালো রেজাল্ট করছে। নুনমামা পাবলিক কলেজে আমি দেখলাম মোটামুটি পাস করছে সবাই, মানে দুজন বাদে সবাই পাস করে ফেলছে। সো এই যে বিভিন্ন কলেজের রেজাল্ট দেখতেছি, তখন সেক্ষেত্রে দেখতেছি যে যেসব ভালো ভালো কলেজে তোমরা নাম জানো বা নাম শুনছো, এইসব কলেজগুলোর কিন্তু রেজাল্ট ভালোই।
ঠিক আছে। তো রেজাল্ট ভালোই কেন, কারণ ওসব পোলাপানরা পড়াশোনা করছে আসলে। আর যেসব রেজাল্ট গুলো খারাপ হয়েছে কোথায়, তোমার ধরো হচ্ছে যে জেলা সদর এরিয়াতে বা যেসব কলেজগুলোতে ধরো স্টুডেন্টরা পড়াশোনা করে নাই, বেশিরভাগ স্টুডেন্টরাই মানে হেলা ফেলা দিন কাটাইছে, কারণ তারা আগে শর্ট সিলেবাসে বা অর্ধেক পড়াশোনা করে এসে হঠাৎ করে ফুল সিলেবাসে পড়াশোনা করে এই যে একটা প্যারায় পড়ছিল, এটা হচ্ছে তোমার খারাপ রেজাল্ট তখন হয়ে গেছে আলটিমেটলি। হ্যাঁ, সো এই কারণে যেটা মেইন কথা যে তোমরা আহ, একটা অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভালো করছে। আমার আশেপাশে অনেক স্টুডেন্ট নিয়ে যাদের নাম আমি জানতাম বা শুনছি, তার সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু ঠিকই এ প্লাস পাচ্ছে, এ প্লাস পেয়ে আমাকে ম্যাথস পাঠাইছে। তা আমি আমি যতগুলো ম্যাথস পাই সবগুলো এ প্লাসই পাইছি। আর আমার আশেপাশে আমার যারা ফ্রেন্ড টেন্ডে ছোট বোন ভাই বোন পরীক্ষা দিচ্ছে, বেশিরভাগই আমি দেখছি A+, জিপিএ 5 এ কম। আমি খুব কম, আমার কোনো আশেপাশে কোনো ফ্রেন্ডদের ভাই বোনের রেজাল্ট দেখি নাই এখনো। তার মানে কি, ভালো স্টুডেন্টরা পড়াশোনা ঠিক রাখছে, ওরা পড়াশোনা ঠিক রাখে, পড়াশোনা করে রেজাল্টটা ভালো করে ফেলছে। ঠিক আছে। আমরা বৃহত্তর অঞ্চল যখন চিন্তা করি, বৃহত্তর ঢাকা যদি চিন্তা করি, বৃহত্তর একটা বৃহৎ চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো কয়েকটা কলেজ ছাড়া বাকি কলেজগুলো রেজাল্ট খারাপ করতেছে, কারণ তারা পড়াশোনা করে নাই। রিজনটা এখানে। সো আমার তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে ভাই, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা থেকে বিমুখ হওয়া যাবে না। এসএসসি পরীক্ষা কি করছো না করছো সেটা বাদ দাও, সেটা এসএসসি পরীক্ষা মনে করো ডাল ভাত, ঠিক আছে। আর এইচএসসি পরীক্ষা ডিফারেন্ট থিং, গেমটাই চেঞ্জ। ঠিক আছে, গেমটা এখানে চেঞ্জ হয়ে যায়। এখানকার রেজাল্টের ব্যাপারটা ডিফারেন্ট, পড়া ডিফারেন্ট, এখানে পড়া অনেক বেশি, তোমাকে শেষ করতে হবে পড়াশোনা করে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের লাইফের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম যাচ্ছে, এই টাইমটা কাজে লাগাও। ঠিক আছে, আমি অনেক তোমাদের এই 27 ব্যাচেরই আমি অনেক স্টুডেন্টদের দেখতেছি যে তারা আসলে কলেজে ওঠার পরে যে এই যে গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াচ্ছে, এই ঘোরাটা শেষ হচ্ছে না তাদের। এই শেষটা কোথায়, এই ঘোরা শেষ কোথায় গেল? এই ঘোরার শেষটা যখন তুমি বই নিয়ে বসবা টেবিলে, তখন তোমার একটা ধরো যে তুমি যখন একটু সিরিয়াস পড়া শুরু করবা, তুমি দেখবা যে আসলে A+ পাওয়াটা এত খুব একটা কঠিনও হয় না। ঠিক আছে, তোমার বোর্ডের কোশ্চেনও কমন পড়বে যদি তুমি ঠিকমতো পড়াশোনা করো। তোমাদের অনেক স্টুডেন্টের মধ্যেই মানে টেন্ডেন্সি আছে যে ভাই বোর্ডে নাম্বার কমাই দিচ্ছে, কিন্তু তুমি যদি খাতায় লিখে আসো, তুমি যদি তোমার হচ্ছে যে একদম তোমার হচ্ছে যে খাতা ঠিকঠাক করে সব আনসার দিয়ে আসো, এমসিকিউ সব আনসার দিয়ে আসো, তোমার নাম্বার কাটবে কেন? রিজন না এখানে আছে না, তোমার নাম্বার কাটবে কেন? কোথায় নাম্বার কাটবে? তুমি লিখে, তার মানে তোমার লিখাতে ঝামেলা আছে। তার মানে অবশ্যই অনেকেই এখনো লিখাতে ঝামেলা করে আসছে, কম লিখে আসছে, কোশ্চেনে ভাবছে যে আমি এখানে কম লিখলো পাস করাই দিবে। এটা পাস করাই দিবে, এই টেন্ডেন্সিটাই চেঞ্জ করতে হবে। তুমি পাস করতে হবে, পাস করায় কেন দিবে তোমাকে? তুমি পাস করতে হবে, রাইট? এটা হচ্ছে মেন কথা। সো পড়াশোনার দিকে আমরা যাব এখন। আমরা অনেক কথা বলে ফেলছি, সো আমাদের এটাই চিন্তা করতে হবে যে ভাই রেজাল্ট খারাপ হোক, আমার রেজাল্ট ভালো করতে হবে। অলওয়েজ আমি চিন্তা করছি এটা। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন চিন্তা দিচ্ছি, বা আমি যখন অ্যাডমিশন টেস্ট যখন দিচ্ছিলাম, তখন আমার কাছে এটাই মনে হচ্ছে ভাই তুমি দেখো হিসাবটা কিন্তু অনেক ডিফারেন্ট হয়ে যায় যখন তুমি এইচএসসি পরীক্ষা পাস করবা। এইচএসসি পরীক্ষা পাস করতে যদি দেখো যে 58,000 বা 20,000 পোলাপান A+ পাইছে, ঠিক আছে, ধরো নাও 20,000 পোলাপান A+ পাইছে, শুধু 20,000 পোলাপান ধরে নাও, ধরে একটা অ্যাজাম্পশন। তাহলে আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে গেছিলাম, তখন আমাদের একটা সিটের জন্য যুদ্ধ করতেছিল 29 জন। 29 জনই তাহলে A+ পাওয়া, 29 জন একটা সিটের জন্য যুদ্ধ করতেছে। আমার মাথায় অলওয়েজ এটা থাকতো যে 29 জন পরীক্ষা দিক একটা সিটের জন্য, 200 জন পরীক্ষা দিক একটা সিটের জন্য। আমার কি সব সিট লাগবে? আমার সব সিট লাগবে না, আমার শুধু লাগবে একটা সিট। আমার একটা মেডিকেলে একটা সিট হইলেই হবে, আমার সব সিট দরকার তো নাই, রাইট? আমার সব সিট দরকারও নেই। হ্যাঁ, তো যদি একজন চান্স পায়, ওই চান্স পাওয়ার মানুষটা হবো আমি। যদি দুজন চান্স পায়, ওই দুজনের মধ্যে একজন থাকবো আমি। যদি 100 জন চান্স পায়, ওই 100 জনের মধ্যে একটা সিট আমার থাকবে। এটা আমার চিন্তা ভাবনা ছিল অলওয়েজ। ঠিক আছে, পড়াশোনাটা ওভাবেই করছি। আমাদের তোমার অ্যাডমিশনের জন্য বা ইন্টার পরীক্ষার জন্য সেম মেন্টালিটি আনতে হবে যে ইন্টার পরীক্ষায় 100 জন পাস করছে, ওটার মধ্যে আমার নাম থাকতে হবে। 20 জন A+ পাইছে, ওটার মধ্যে আমার নাম থাকতে হবে। 10 জন গোল্ডেন A+ পাইছে, ওই 10 জনের মধ্যে আমার নাম থাকতে হবে। ঠিক আছে, এভাবে পড়াশোনা করতে হবে। ইন্টার পরীক্ষা তোমরা চোখ পলক ফেললেই তোমার ইন্টার পরীক্ষা চলে আসবে। সো এই কম টাইমটা কাজে লাগাও, ভালো করে যা পড়ানো হচ্ছে সেগুলো পড়ো। ঠিক আছে, সো আমরা
এই পড়াশোনার দিকে মনোযোগ দিব, বেশি বেশি করে মনোযোগ দিব, আমরা পড়ার বুঝার প্রতি মনোযোগ দিব, ঠিক আছে? এখন সেই শর্টকাটে সারা বছর পড়লাম না, 2 ঘন্টার ভিডিও দেখে পাস করে ফেললাম, এই চিন্তাধারা থেকে বের হইতে হবে আমাদেরকে। সারা বছর পড়তে হবে, সারা বছর টাইম কেন দেওয়া হয়েছে তোমাদেরকে? পড়ার জন্য টাইম দেওয়া হয়েছে, আমাদের সারা বছর পড়তে হবে। না পড়ে সারা বছরের পড়া 2 দিনের মধ্যে 2টা ফাইনাল রিভিশন লাইভ শুনে আমরা 4 ঘন্টার ক্লাস করার পরে পাস করে ফেলবো, এই চিন্তা থেকে আমাদের বের হয়ে যেতে হবে, ঠিক আছে? সো আমরা একটু পড়াশোনা মনোযোগ দিয়ে করব। আজকে আমরা পড়াবো হচ্ছে যে প্রাণী বিভিন্ন শ্রেণী বিন্যাসে আমাদের আজকে একটা মেইন টপিক শুরু হচ্ছে, পর্বগুলোর বৈশিষ্ট্য পড়তে হবে। এই চ্যাপ্টারে এখন যে জায়গা আমরা চলে আসছি, এই জায়গা থেকে আমরা অনেক জিনিস মুখস্থ করতে হয়, ঠিক আছে? সো অনেক কিছু মুখস্থ করতে হয়। আমরা মুখস্থ করাটা তোমাদের জন্য ইজি হয়, সেই জন্য আমরা অনেক কিছুই তোমাকে নিমোনিক দিব, ঠিক আছে? নিমোনিক গুলো খাতা লিখে ফেলবা, লিখে ওই অনুযায়ী আনসার করবা। এখন নিমোনিক যে দিব, সেই নিমোনিক গুলো একটু মনে রাখবা যে আমাদের প্রতিটা পর্বের ক্ষেত্রে 4টা পর্ব পড়বো আজকে। এই 4টা পর্বের ক্ষেত্রে আমাদের প্রতিটা পর্বেরই কি করতে হবে? প্রতিটা পর্বেরই আমাদের হচ্ছে যে বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে, উদাহরণ পড়তে হবে। বৈশিষ্ট্য থেকে আমরা যে তোমার নেমোনিক দিব, ওই নেমোনিক গুলো দিয়ে বৈশিষ্ট্যের মেইন পয়েন্ট কভার হয়ে যাবে, ঠিক আছে? সো এই মেইন পয়েন্ট যদি কভার হয়ে যায়, আমরা ওই লাইনগুলো খাতায় লিখতেই হবে, ঠিক আছে? পড়াই আর একটু বুঝবা, টাইম বুঝতে পারবা কি বলতেছে না বলতেছে, ঠিক আছে? রাইসুল আলম চৌধুরী, অনেক টিচাররা খাওয়া দেখে না। এই জিনিসগুলো চিন্তা করার দরকার নেই, তোমার খাতা লেখা থাকলে ওই খাতাতে 0 নাম্বার দেওয়ার কোনো কারোর লজিক নাই, ঠিক আছে? আর একটা খাতা একজন দেখে না, কয়েকজন মিলে দেখে। সো তুমি খাতায় যদি লিখে আসো আর দোষ দিয়ে আসো, যে কিছু না লিখে আসো আর দোষ দাও যে নাম খাতা নাম দেখে নাই, না দেখে নাম্বার দিচ্ছে, তুমি কেমনে বুঝছো তোমার খাতাটা না দেখে নাম্বার দিছে? হইতে তো পারে তোমারটা খাতা দেখে নাম্বার দিছে, তোমারটাই দেখছে, তোমারটাই দেখার পর দেখছে যে কিছু লেখো নাই তুমি, তোমারটাই নাম্বার কমাই দিছে, হইতে তো পারে। সবসময় কেন চিন্তা করো তোমারটা দেখে নাই? হতে পারে এটা তোমারটা দেখার পরেই বলছে না কিছু পারে না, বুঝতে পারছো? সো এটাই মেইন কথা, যে আমরা খাতায় লিখে আসতে হবে। আমার কথা হচ্ছে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি শেষ করে, পড়াশোনা শেষ করে পরীক্ষা দিয়ে আসবো, বাকিটা রেজাল্ট যা হয় হোক, সেটা পরের বিষয়। চলো শুরু করি। একটা হচ্ছে প্রথমে আছে, শুরু করবো নটকর থেকে। আমরা নন কর্ডাটা থেকে পড়া শুরু করবো। নন কর্ডাটা থেকে আমাদের পর্বগুলোর নাম মুখস্থ করতে হবে আস্তে আস্তে করে। পর্বগুলোর নাম আমরা সিরিয়াল ভাবে মনে রাখবো অলওয়েজ, হ্যাঁ? এখান থেকে আমাদের যে সিরিয়াল আছে, পরিফেরা, রিয়ারিয়া, প্লাটিহেল মিন্ডাস, নেমাটোডা, এভাবে যে সিরিয়াল আছে, এই সিরিয়ালটা মনে রাখবো। কেন? সিরিয়ালটা মনে রাখলে বুঝতে পারবা যে যত সিরিয়ালের সামনের দিকে আগাচ্ছে তত প্রাণীগুলো উন্নত হচ্ছে, যত সিরিয়ালের সামনের দিকে যাচ্ছে তত প্রাণীগুলো উন্নত হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে মেন কথা। তো এখন যেটা দেখি, যেটা দেখতেছি, সেটা হচ্ছে যে নন কার্ডাটা প্রাণীদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখন পড়তে পারো, পড়লে একটা মোটামুটি পরের জিনিসগুলো এখানে একসাথে দেওয়া আছে। যেমন নটকর অনুপস্থিত, দেখতে বুঝতে পারছে নন কার্ডাটা বলছে। নন কার্ডাটা প্রাণীদের মধ্যে নটকর থাকবে না, এটাই স্বাভাবিক। গলবিলে ফুলকা রন্ধ্র নেই, পশ্চাৎ পায় লেজ থাকে না। এই লাইনগুলো আমাদের তেমন দরকার নেই, কারণ আমরা যখন লাস্টের দিকে পড়বো করাটা পর্বের বৈশিষ্ট্য পড়বো, করাটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে যা পাবা না সেটাই হচ্ছে নন করাটার মধ্যে পড়বে। যা ওখানে পড়বা সবগুলা না 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 বললে এইটা হয়ে যাবে। তো আমরা এখন এটা পড়বো না, আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের এখন সামনের দিকে আগাচ্ছি। যেমন এখানে বলছে, দেখো যে হাইকম্যান অনুসারে যে আমার নন করাটার যে ভাগগুলো আছে, নামগুলো দেখি। পরিফেরিয়া, প্লাটিহেলমিনথেস, এখানে দেখো একটু ভাগ আলাদা করে দিয়েছে। নিম্ন শ্রেণীর প্রাণী এটা, সিলোমবিহীন প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথেস। তারপর অপ্রকৃত সিলোজেলাম, দেখো নেমাটোডা পাইছি এখানে, আমরা প্রকৃত সিলোম যুক্ত পাচ্ছি এগুলো, মোলাস, ক্যানিডা, আর্থ্রোপোডা, ক্যানোডার্মাটা, ঠিক আছে? সো এই 8 ধরনের পর্বগুলো আমরা এখন পড়া শুরু করব। আজকে 4টা পড়বো বা এগুলা পরে পড়বো, ঠিক আছে? সো এখন একটু শুরু করি। প্রথমটা হচ্ছে পরিফেরা। পরিফেরা আমি এখন মেইন পড়া শুরু হচ্ছে, তখন আমি যা বলছি সবগুলো জাস্ট ভুলে যাও। এখন মেইন পড়া শুরু হচ্ছে। সো মেইন পড়ার ক্ষেত্রে আমরা তো মনে রাখবো, কয়েকটা জায়গায় আমি এমসিকিউ দেখাবো, কয়েকটা জায়গায় আমি সিকিউ দেখাবো। যেগুলো এমসিকিউ জন্য দেখাবো সেগুলো ভালো করে পড়বা, সিকিউর পয়েন্টটা দাগায় রাখবা। এখন দেখো, প্রতিটা পর্বের ক্ষেত্রে আমাদের পর্বের নামের অর্থটা পড়তে হয়। নামের অর্থটা কি? দেখো, পরিফেরা কথাটা আসছে পোরাস থেকে। পোরাস মানে কি? ছিদ্র। পোরাস মানে হচ্ছে পোরাস বা পোর। পোর মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে? আচ্ছা, ফেরা মানে হচ্ছে, ফেরা ওয়ার্ডটা আসছে ফের থেকে।
ফের থেকে আসে, ফের মানে হচ্ছে বহন করা, ঠিক আছে। তো এমন একটা প্রাণীর কথা পড়বো আমরা এখন, যে প্রাণীগুলো তোমার হচ্ছে কি ছিদ্র বহন করে। তাহলে এমন একটা প্রাণীর কথা বলবো যে প্রাণীগুলো কি করে, ছিদ্র বহন করে। নামের অর্থ পড়ে ফেলবো, আমাদের এমসিকিউর জন্য লাগবে। কোন বিজ্ঞানী এটা প্রথম নামকরণ করছে? রবার্ট গ্র্যান্ট। ওনার নামটা আমরা করবো, কারণ এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। ওকে ওকে, এখন কিছু কথা মানে ওর বৈশিষ্ট্য বলতেছে, দেখো যে এই পর্ব সদস্যরা প্রাচীনতম সরল প্রকৃতি, মনে রাখবা সবচেয়ে অনুন্নত প্রাণী হচ্ছে পরিফেরা। একদম শুরুর দিকে যেহেতু প্রথম পর্ব যেটা বলছিলাম, পর্বে সিরিয়াল ওয়াইজ মনে রাখলে আমরা বুঝতে পারবো যে প্রথম দিকে প্রাণীগুলো হচ্ছে অনেক অনুন্নত, আস্তে আস্তে যত সামনে আগাচ্ছি ততই আস্তে আস্তে উন্নত হচ্ছে প্রাণীগুলো, ঠিক আছে। তো আমরা প্রথম পর্ব যে দেখতেছি সেটা মানে একদম মানে হচ্ছে অনুন্নত প্রাণী দেখতেছি। ওকে, দেখো এই অসংখ্য ছিদ্র থাকে, এদের ছিদ্রাল প্রাণী বলে। তাহলে এদের নাম কি ছিল? পরিফেরা। নামের অর্থ কি ছিল? ছিদ্র বহনকারী প্রাণী। তাহলে এটা একটা নাম কি বলতেছে? একটা নাম বলতেছে হচ্ছে ছিদ্রাল প্রাণী। কি বলতেছে? ছিদ্রাল প্রাণী। এটা হচ্ছে আমাদের এমসিকিউ লাইন, ছিদ্রাল প্রাণী। এখন দেখো সাধারণত প্রাণীগুলো হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত। তাহলে আমরা মনে রাখবো এদের উদাহরণ স্পঞ্জ থেকে মনে রাখবো স্পঞ্জিলা, ফ্রাগিলিস। স্পঞ্জিলাটা হচ্ছে স্পঞ্জ থেকে মনে রাখবো। তাহলে পরিফেরা দেখে আমরা কি বলতেছি? ছিদ্রাল প্রাণী বলতেছি। আচ্ছা, নাদিরা ইসলাম 10 মিনিট স্কুল থেকে এখনো হিসাব শেষ করে নাই, হিসাব শেষ হোক তারপর বলবো। এটা 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে আপলোড হবে, টেনশন করার কিছু নাই। আমার কাছে এখনো ফুল ডিটেইলস যায় না এখনো। তোমার হচ্ছে যে কাউন্ট করার কাজ করতেছে, চলতেছে, তারপর জানা যাবে। হ্যাঁ, অনেকে খুশি হয়ে ঘুরতে চলে গেছে, ওরা এখনো বলে নাই, বুঝো না? এরকম তো অনেক আছে যে A+ পায় ঘুরতে চলে গেছে, আনন্দ করতেছে, পার্টি করতেছে। তো এরকম তো থাকেই। তো সবগুলো খবর পাই নাই, পাওয়ার পরে তোমাদের জানানো হবে, টেনশন করার কিছু নেই। আচ্ছা, এখন দেখি, এখন যেটা বলছিলাম, তাহলে এই সকল প্রাণীগুলোর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। আর একটা নাম পরিচিত কি? স্পঞ্জ। তাহলে স্পঞ্জ থেকে এটার উদাহরণ মনে রাখা যায় স্পঞ্জিলা। স্পঞ্জিলা নামটাও পাওয়া যায়, একটু পরে উদাহরণ দেখবো তখন দেখতে পাবো, ঠিক আছে। এখন এখানে এরপরে দেখা যাচ্ছে এখানে কয়েকটা দৈর্ঘ্য দিছে বা দেখতে কেমন আছে, এগুলো দরকার নেই আমাদের, এই পার্টটা আমার দরকার নেই, বাদ দিয়ে যায়, সামনের দিকে চলে যায়। এখন দেখো এরা অধিকাংশ হচ্ছে সামুদ্রিক, কেবল স্পঞ্জিডাই গোত্রের প্রাণী, কিছু মিঠা পানির বাসিন্দা। এটা নিয়ে আমার টেনশন করার কিছু নেই। এখন একটা মনে রাখবো, সেটা এন্ডোসিম্বায়ন্ট হিসাবে কাজ করে। এন্ডোসিম মানে হচ্ছে, এন্ডো মানে হচ্ছে ভিতরে, সিম্বায়ন মানে হচ্ছে এমন একটা প্রাণী যারা হচ্ছে অন্য প্রাণীর সাথে বসবাস করে, অন্য প্রাণীকে হেল্প করে, অন্য প্রাণী থেকে সাহায্য নেয়, আবার অন্য প্রাণীকে হেল্প করে, এমন প্রাণী। তাহলে এন্ডোসিম্বায়ন প্রাণী মানে হচ্ছে এই সকল প্রাণীগুলো অন্য প্রাণীর ভিতরে থাকে, অন্য প্রাণীর ভিতরে থাকে, ওই ভিতরে থাকা অবস্থায় সে তার সাহায্য করে, তাকে সাহায্য করে, তার থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে, আবার তাকে সাহায্য করে বেঁচে থাকার জন্য। এই জন্য এটাকে বলা হয় এন্ডোসিম্বায়ন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে বৈশিষ্ট্য পড়বো। বৈশিষ্ট্য পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে একটা কি দিব? আগে হচ্ছে তোমাদেরকে একটা নেমোনিক দিব। তোমরা সবাই লেখা শুরু করো আমার সাথে, হ্যাঁ? তোমরা সবাই আমার সাথে লেখা শুরু করো। সেটা হচ্ছে অষ্ট অষ্ট কোষের আসলেই কোনো কোনো স্পিকার নাই। লাইনটা লিখো, এই লাইনটা লিখো, সবাই লেখা শুরু করো। সবাই খাতা নাও, সবাই খাতা নিয়ে ফেলো, সবাই খাতা নাও। খাতা নিয়ে সাজিদুল হাসান আমাদের এখনো সেকেন্ড পেপার পড়ায় নাই, আমরা কি করবো? আমার সাথে পড়তে থাকো, যখন সেকেন্ড পেপার পড়ানো শুরু করবে তখন তোমার পড়া আগায় যাবে, ঠিক আছে? আচ্ছা, সবাই খাতা নাও, সবাই খাতা নাও, পক 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 না করে লেখা শুরু করো, যা বলতেছি তা লেখা শুরু করো, ঠিক আছে? দেখো, অষ্ট থেকে আমরা মনে রাখবো হচ্ছে অস্টিয়া। কোষের দিয়ে মনে রাখবো এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী।
আচ্ছা, আসলে থেকে মনে রাখবো অস্কুলাম। আসলে থেকে মনে রাখবো কি অস্কুলাম মনে রাখবো, ঠিক আছে। কোন থেকে মনে রাখবো হচ্ছে কোয়ানোসাইট। ঠিক আছে। স্পিকার থেকে মনে রাখবো স্পিকিউল। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, নাই দিয়ে মনে রাখবো নালীতন্ত্র। লিখা হইলে বলো, লিখা হয়েছে এগুলা, এগুলা লিখা হয়েছে। এই যে কে, এটা কে? মাহিদিন। প্রাইভেট কলেজে কি হয়েছে না হয়েছে এখনো বলছি লিখতে, না লিখে সেখানে তার কলেজে কি হয়েছে না হয়েছে বেটা ওগুলা দেখলে পড়াশোনা না করলে ওটা ওখানে তোমার নামও থাকবে না। পড়াশোনা করো, পড়াশোনা দিয়ে মনোযোগ দাও বেশি বেশি করে, পড়াশোনা দিয়ে মনোযোগ দাও। কে কি করছে না করছে এখন চিন্তা করার টাইমই নাই। ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত এসব কি হয়েছে না হয়েছে, আশেপাশে কোন দুনিয়াতে কি হয়ে যাচ্ছে এসব চিন্তা করার টাইম নেই। সবাইকে লিখতে বলছে, সবাই লিখো, ঠিক আছে। যা পড়তে বলতেছে যা পড়ো, পড়লে খারাপ হবে না, ভালোই হবে, ঠিক আছে। পড়লে ক্ষতি নাই, পড়াশোনা নিয়ে কোনো ক্ষতি নাই, পড়াশোনা করলে ভালোই হবে। লেখা শেষ। আমরা একটা ছবি আঁকবো এখানে, হ্যাঁ, ছবি দিয়ে অনেক কিছু পড়া পড়া হয়ে যাবে, ঠিক আছে। ছবিটা দেখো, একটা ইয়া দিছি, হ্যাঁ, কলসির মতো আঁকছি, ঠিক আছে। এখানে দেখো এইটা হচ্ছে একটা প্রাণীর ছবি, আমি কাছাকাছি একটা প্রাণীর ছবি আঁকছি, যেটা থেকে আমরা বৈশিষ্ট্যগুলো মোটামুটি পড়া হয়ে যাবে, বৈশিষ্ট্যগুলো মোটামুটি পড়া হয়ে যাবে, ঠিক আছে। স্পিকার, ওই স্পিকারটা হচ্ছে স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, ওকে। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। নাই দিয়ে লিখছি নালীতন্ত্র, নাই দিয়ে হচ্ছে নালীতন্ত্র, ওকে। আচ্ছা এখন ছবিটা দেখো, ছবিটা দেখো, পড়াটা মোটামুটি হয়ে যাবে। দেখো যদি এটা একটা আমাদের পরিফেরা পরের প্রাণী হয়ে থাকে সেক্ষেত্রে, ঠিক আছে, ঠিক আছে। আমার লেখা বুঝতে কষ্ট হচ্ছে, আরে খোদা, ডাক্তারদের লেখা একটু খারাপ থাকে, তোমরা এটা বুঝতে হবে। স্পিকিউল, স্পঞ্জোসিল, ওকে। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, ওকে। আচ্ছা এখন একটা আমরা হিসাব করি, হ্যাঁ। কোষীয় মাত্রার প্রাণী, প্রাণী প্রাণী কোষীয় মাত্রার প্রাণী, অস্কুলাম, কোয়ানোসাইট, স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, নালীতন্ত্র, ওকে। আমরা একটা ছবিটা দেখি একটু, ঠিক আছে, ছবিটা দেখি, ছবিটা দেখি। এটা হচ্ছে আমাদের একটা পরিফেরা পরের প্রাণী। পরিফেরা পরের প্রাণীর মধ্যে ওরা বলছে যে ওদের বডির মধ্যে, ওদের বডির মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, ওদের বডির মধ্যে একটা বড় ধরনের ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গার নাম হচ্ছে স্পঞ্জোসিল। নাম কি? এই ফাঁকা জায়গার নাম হচ্ছে স্পঞ্জোসিল। তাহলে এই ফাঁকা জায়গার দেখো একটা বডির মধ্যে ফাঁকা গোল ফাঁকা জায়গা দিছি, এই ফাঁকা জায়গার নাম হচ্ছে স্পঞ্জোসিল, ওকে। আচ্ছা এরপরে ওরা বলছে এই ফাঁকা জায়গার বডির উপরের দিকে একটা ঢাকনার মতো জায়গা থাকে, ঢাকনার মতো জায়গা থাকে। এই ঢাকনাটার নাম হচ্ছে অস্কুলাম। ঢাকনাটার নাম কি? ঢাকনাটার নাম হচ্ছে অস্কুলাম। আমি যখন বৈশিষ্ট্যগুলো দেখা মিলাই দিব, সমস্যা নেই, বৈশিষ্ট্যগুলো বইয়ের সাথে মিলাই দিব, টেনশন করার কিছু নাই। এখন আমি এই ছবি দিয়ে বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলতেছি। দেখো
এরকম একটা প্রাণী, বডির মাঝখানে ফাঁকা জায়গা, বলছে ওরা বলে দিতে বৈশিষ্ট্যের মধ্যে বডির মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওটার নাম হচ্ছে স্পঞ্জসিল। এইটার মাথার মধ্যে একটা কি থাকে, ঢাকনা থাকে বডির উপরে, ঢাকনার মতো। এই ঢাকনাটার নাম কি, অস্কুলাম ঢাকনা। আবার দেখো ওরা বলছে ওদের অন্তঃপ্রাচীরের যে কোষগুলো আছে ওই কোষগুলো কোষগুলোর নাম হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট। কোষের নাম কি, ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট। কোষের নাম হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট। আবার তার বডিতে সব জায়গায় কি হয়, অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে। অনেকগুলো কি আছে, ছোট ছোট ছিদ্র আছে। এখানে যে ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র। বডিতে এই যে ছিদ্রগুলো আছে না, বডিতে অনেকগুলো ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম হচ্ছে অস্টিয়া। ছিদ্রটার নাম কি, ছিদ্রটার নাম হচ্ছে অস্টিয়া। বডিতে অনেকগুলো ছিদ্র থাকে, ছিদ্রর নাম কি, ছিদ্রর নাম হচ্ছে অস্টিয়া। ঠিক আছে। তারপর দেখো বডিতে দেখো যে এই যে বডির যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটার সাথে বডির বাহিরের সাথে একটা লম্বা নালী দিয়ে কানেক্ট করা আছে। লম্বা নালী দিয়ে কানেক্ট করা আছে। দেখো এই জিনিসটা, যে লম্বা নালী দিয়ে বডির ফাঁকা জায়গার সাথে মানে স্পঞ্জসিলের সাথে বাহিরে কানেক্ট করা আছে, লম্বা লম্বা নালী আছে। তাহলে এই নালীর মাধ্যমে কি হয়, নালীর মাধ্যমে বডির বাইর থেকে ভিতরে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু পরিবহন হয়। সবকিছু কি হয়, তোমার হচ্ছে পরিবহন হয়। তাহলে এই পরিবহন হওয়ার জন্য যে নালী আছে, এই নালীটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি হচ্ছে নালীতন্ত্র আছে। ওদের কি আছে, ওদের বডিতে নালীতন্ত্র আছে। ওদের কি আছে, বডিতে নালীতন্ত্র আছে। ঠিক আছে। তাহলে একজন বলছে কোয়ানোসাইটটা বুঝে নাই। কোয়ানোসাইটটা হচ্ছে ওদের অন্তঃপ্রাচীরে অনেকগুলো ফ্লাজেলা যুক্ত কোষ আছে। ফ্লাজেলা যুক্ত কোষ মানে, ফ্লাজেলা মানে হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ লেজের মতো, তার মানে অনেকগুলো লেজওয়ালা কোষ আছে। ঠিক আছে। তো এই লেজওয়ালা কোষ আছে, এই কোষগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট। তোমরা এখন দেখো আমি যা যা লিখছিলাম সবগুলো কিন্তু মিলাই দিছি, কয়টা জিনিস মিলাই নাই সেগুলো দেখি। এদের দেহটা হচ্ছে কোষ দিয়ে তৈরি হয়। আমরা ওই দিন মাত্রা, সংগঠন মাত্রা পড়ার সময় দেখছিলাম যে পরিফেরা ও সংগঠন মাত্রা কোষ, কোষীয় মাত্রার প্রাণীর উদাহরণের মধ্যে দেখছিলাম যে সেটা কি, পরিফেরা আছে। কোষীয় মাত্রা, কোষীয় সংগঠন মাত্রা প্রাণী হচ্ছে পরিফেরা। তাহলে সেক্ষেত্রে পরিফেরা বৈশিষ্ট্যের মধ্যে থাকবে কোষীয় মাত্রার প্রাণী সে। আচ্ছা, এখানে এখন আর্টিফিশিয়াল স্পিকিউল আছে। স্পিকিউল হচ্ছে কাটা। স্পিকিউল কি, কাটা। ওদের চামড়ার মধ্যে, চামড়া ঠিক নিচে এরকম কাটা থাকে, এমন কাটা থাকে। ঠিক আছে, চামড়া ঠিক নিচে থাকে। এই কাটাগুলোর নাম কি, এই চামড়ার ঠিক নিচে যে কাটা থাকে, এই কাটাগুলো চামড়া ভেদ করে উপর দিয়ে উঠে আসে। বডিটা একটু কাটাময় থাকে, কন্টকময় থাকে। এই কাটাওয়ালা যে বডি থাকে, এই কাটাগুলাকে বলা হয় স্পিকিউল। স্পিকিউল হচ্ছে চুনময় কাটা। স্পিকিউল কি, স্পিকিউল হচ্ছে চুনময় কাটা। স্পিকিউল কি, স্পিকিউল হচ্ছে কাটা। ওকে। তাহলে এখন আমরা কি বৈশিষ্ট্যের যে পয়েন্টগুলো আমি লিখছি এগুলো লেখা হয়েছে, দাগানো হয়েছে। এখন আমি এই লাইনগুলো মিলাই দিব, তোমাকে মিলাই দিব, তোমাদের বইতে যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যের সাথে মিলাই দিব। চিত্রটা আঁকতে হবে এবং তোমার আঁকা লাগবে না, তোমার বোঝার জন্য আঁকা, এটা তোমার বোঝার জন্য, এটা পরীক্ষাতে আসবে না, কখনোই পরীক্ষাতে আঁকতে হয় না। এটা তোমাদের মনে রাখার জন্য, বোঝার জন্য এই ছবিটা আঁকা। এই ছবি একে আমি পড়ছি, আমার মনে আছে, তোমরা পড়বা, তোমারও মনে থাকবে। এই ছবিটা যদি মনে থাকে পরিফেরার ক্ষেত্রে তোমার কিছু ভুল হবে না। ঠিক আছে। মহসিনা বসে ছবি আঁকা লাগবে না, কিন্তু লাগবে না। ঠিক আছে। যদি এটা হয়ে যায়, ঠিক আছে, এটা যদি হয়ে যায় উম্মে হাবিবা আখতা নাদিরা, কোনটা বুঝো নাই? বুঝি নাই শুধু ওয়ার্ডটা কখনো বলবা না, কি বুঝি নাই সেটা বলবা, তাহলে আমি ধরতে পারবো। কারণ তোমাদের সব আমি পাই না, সবগুলো কমেন্ট আমি পড়তে পাই না, কিছু চলে যায়। যেটা দেখতে পাই সেটা যদি দেখা যায় বুঝি নাই, তাহলে আমি কি বুঝবো তুমি কোনটা বুঝো নাই? এটা তো বুঝতে হবে, তাই না? স্পিকিউলটা হচ্ছে বললাম কাটা, বললাম কাটা, বডিতে কাটা থাকে। একটু পর দেখাবো, বৈশিষ্ট্য দেখাবো, বৈশিষ্ট্যের মধ্যে সবকিছু লেখা আছে। লেখা, এই লেখাটা হয়েছে, তাহলে আমি মিলাই দিব, মিলাই দিব, সমস্যা নাই, মিলাই দিব। স্পঞ্জিন নিয়ে বলতেছি একটু পরে, স্পঞ্জিন নিয়ে আপাতত কথা এখন আসে নাই, স্পঞ্জিন নিয়ে বলবো। মোটামুটি হয়েছে, চলো এখন বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো বৈশিষ্ট্যের মধ্যে বলছে এরা হচ্ছে তোমার অসংখ্য কোষে নির্মিত হয়, এগুলা, হ্যাঁ, অসংখ্য কোষে নির্মিত হয়। ঠিক আছে। আচ্ছা, ও একটা জিনিস যেটা বলতেছিলাম,
এখানে আমি নেমোনিক দিয়ে যে বৈশিষ্ট্যগুলো তোমাকে দাগাই বলাচ্ছি, এবার এই বৈশিষ্ট্য দাগাই দিব আমি। তোমরা কেন এই নেমোনিক দেওয়া হয়েছে, এই নেমোনিকটা দেওয়া হয়েছে যে আমাদের পরীক্ষাতে আমাদেরকে বৈশিষ্ট্য লিখতে বলে, আমাদের পরীক্ষাতে বৈশিষ্ট্য লিখতে বলে, আমরা অনেক সময় বুঝি না কোন বৈশিষ্ট্য, এখন বৈশিষ্ট্য অনেকগুলো আছে, কোনগুলা লিখলে আমরা পাবো, কোনগুলো লিখলে আমরা পাবো না। আজাইরা কুজাইরা যেগুলো ইম্পর্টেন্ট না সেই লাইন লিখে তুমি তো খাতা ভরায় লাভ নাই, তোমাকে তো বুঝতে হবে যে কোন কোন লাইন লিখতে হবে আমাকে খাতার মধ্যে। সো আমরা এই নেমোনিক দিয়ে, আমি যখন নেমোনিকটা বানাচ্ছি তখন বানানোর সময় এটা ঠিক করা হয়েছিল যে যেই যে লাইন আসলে ইম্পর্টেন্ট, এই পর্ব যদি পরীক্ষাতে আসে তোমরা যে যে লাইন লিখতেই হবে সেগুলো হচ্ছে এগুলা। হ্যাঁ, সো আমরা এখন ভিতরের দিকে যাই। কোয়ানোসাইট বললাম, ওদের অ্যানোডার্ম তোমার হচ্ছে যে অন্তঃপর্দার মধ্যে কোষ থাকে, কোষগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট। আর হচ্ছে অস্কুলাম হচ্ছে বডির উপর ঢাকা থাকে, বড় একটা ঢাকনা, ঢাকনাটার নাম হচ্ছে অস্কুলাম। এখন এখানে লিখে দেয় ঢাকনি, ঢাকনি, ঠিক আছে। এখন আমরা মিলাই, ঠিক আছে, এখানে আমরা কিছু পাইনি, এখনো মিলে নাই, পাচ্ছি হচ্ছে এখনো। দেখো দেহে 3 নাম্বার লাইন, দেখো 3 নাম্বার দাগাও সবাই, আমি যেগুলো লাইন দাগাবো সেগুলো তুমি দাগাই ফেলবা। দেখো এদের 3 নাম্বার লাইন লেখা আছে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র আছে, অস্টিয়া নামক ছিদ্র, তার মানে অস্টিয়া পড়ছি আমরা নেমোনিকের মধ্যে, অস্টিয়া পেয়ে গেছি। এরপর দেখো বলতেছে যে সংবহনের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র পাওয়া গেছে, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। এটা আমরা পড়ছিলাম না নাই দিয়ে, পড়ছিলাম না নাই দিয়ে নালীতন্ত্র, তাহলে বৈশিষ্ট্যপূর্ণ নালী পাওয়া যাচ্ছে। এটা দিয়ে কি হয়, এটা এমসিকিউ আসে একটা, যে নালীতন্ত্রের মধ্য দিয়ে নালীপথে কি আসে, নালীপথে খাদ্য আসে, অক্সিজেন আসে, শুক্রাণু আসে। এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আবার এই লাইনটাও আমাদের ইম্পর্টেন্ট, সো আমরা 3 নাম্বার 4 নাম্বার দাগাই ফেলবো লাইন বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে দেখো স্পিকিউল দাগাও। স্পিকিউল হচ্ছে অসংখ্য চূর্ণময় ক্ষুদ্র কাটা থাকে, চূর্ণ যদি ক্ষুদ্র কাটা থাকে তার নাম হয়ে যাবে স্পিকিউল। আর যদি দেখো বডি স্পঞ্জিন নামক তোমার জৈব বস্তু দিয়ে গঠিত হচ্ছে, তার মানে বডিটা কাটাওয়ালা না, কাটা ছাড়া কিছু জৈব কোষ দিয়ে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ওই কোষের নাম হচ্ছে স্পঞ্জিন। ওই স্পঞ্জিন দিয়ে বডি তৈরি হতে পারে, তার মানে ওদের বডি দুই রকম হতে পারে, একটা হচ্ছে বডির বাহিরে কাটা থাকতে পারে, এমন কাটা থাকতে পারে, এই কাটা দিয়ে হয়, তাহলে কাটার নাম হবে স্পিকিউল। আর যদি বডি চামড়াটা তোমার অনেকগুলো কোষ দিয়ে তৈরি হচ্ছে, যে কোষগুলোর নাম হচ্ছে স্পঞ্জিন, তাহলে সেটাও তৈরি হতে পারে, ঠিক আছে। দুই রকম ঘটনা ঘটতে পারে এখানে, দুই রকমের ঘটনাই ঘটতে পারে, ওকে। আচ্ছা, এরপরে দেখো অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নাম, কোয়ানোসাইট দেখাও না, বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ পরিবেশিত থাকে, এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে, প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে উন্মুক্ত। তার মানে সে কোয়ানোসাইটের কথা বলছে যেটা হচ্ছে কি ফ্লাজেলা যুক্ত, তার মানে এমন এমন কোষ, এমন এমন কোষ যে কোষগুলোতে লেজ আছে, এমন, ঠিক আছে, এমন এমন কিছু কোষ থাকে। এই কোষগুলোর নাম কি, কোষগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট। দাগাও তাহলে 6 নাম্বার পয়েন্ট দাগায় ফেলো, কোয়ানোসাইট, ঠিক আছে। আচ্ছা, এখন বলতে দেখো নালীতন্ত্রের দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জসিল দাগাও। স্পঞ্জসিল নামে কি থাকে, একটা প্রশস্ত গহ্বর থাকে। ছবি আঁকছিলাম না তোমার, এরকম ছবি আঁকছিলাম না, যে ছবির মধ্যে দেখতে পাচ্ছিলাম যে এমন বড় একটা ছবি আঁকছি, ওর এখানে মাঝখানে বড় একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে কি বলছে, স্পঞ্জসিল। এবং দেখো এটা শীর্ষ প্রান্তে বা মাথায় একটা কি আছে, একটা হচ্ছে তোমার বড় কি একটা ছিদ্রপথ আছে, বড় একটা ছিদ্রপথ বা ঢাকনি টাইপ বলতে পারো, ছিদ্রপথই বলো সমস্যা নেই, বড় প্রান্তিক ছিদ্রপথ আছে। এই বড় প্রান্তিক ছিদ্রপথটাকে বলতেছি আমরা অস্কুলাম। এর নাম কি বলতেছি, অস্কুলাম। ফ্লাজেলা মানে লেজের মতো, ফ্লাজেলা মানে লেজের মতো, ঠিক আছে, ফ্লাজেলা হচ্ছে লেজের মতো, ওকে। আচ্ছা, তাহলে আমরা বড় ছিদ্রটাকে পাইছি, সেটা হচ্ছে যে আমার অস্কুলাম, ঢাকনি না বলে ছিদ্র বলো সমস্যা নেই। তো এইটা দেহের বড় উপরে তোমার ছিদ্রটা পাইছি, সেটাকে বলছে আমরা অস্কুলাম। আর ভিতরে বড়টা ফাঁকা জায়গা আছে, ওটাকে বলছে আমরা স্পঞ্জসিল। আচ্ছা, এখানে ছিদ্র দিয়ে দিই, ছিদ্র, ওকে ওকে। সো আমাদের মোটামুটি সব দাগায় ফেলছি। হ্যাঁ, দেখো এদের বার্ড আসতে কি হয় না হয়, উভয়লিঙ্গ কি হয়, এটা হচ্ছে যে তোমার জীবন সঞ্চালনশীল এই টাইপ দশা আছে, লার্ভা দশা, লার্ভা দশা তো এমসিকিউর জন্য দাগায় রাখো।
অ্যামফিবাস্টুলা থাকে এবং প্যারেনকাইমুলা থাকে, এগুলো হচ্ছে লার্ভা দশার নাম, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য পড়ে ফেলবা। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা পেয়ে গেছি, বৈশিষ্ট্যগুলো সব পারবো তাই না? তোমরা দেখো বৈশিষ্ট্যগুলো মিলাই দিছি না, তোমার বিষয়গুলো মিলাই দিছি না বৈশিষ্ট্যগুলো, দেখো মিলছে না? দেখো দুই বললাম সবগুলো মিলছে কিনা। অষ্টকোষে আসলে কোনো স্পিকার নাই, অষ্ট দিয়ে অস্টিয়া, অস্টিয়া কি ছিদ্রগুলো, কোষীয় মাত্রার প্রাণী কোষ দিয়ে পাইছি, আসলে দিয়ে বলছি অস্কুলাম, অস্কুলাম মানে কি তার ভিতরে একটা বড় ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গার মাথায় শীর্ষ ভাগে একটা বড় ছিদ্র থাকে, এটার নাম হচ্ছে অস্কুলাম। এরপর হচ্ছে কোন দিয়ে মনে রাখছে কোয়ানোসাইট, কোয়ানোসাইট হচ্ছে ওদের ভিতরের দিকে কি থাকে, তোমার হচ্ছে ফ্লাজেলা যুক্ত কিছু কোষ থাকে, কোষগুলোর নাম কি কোয়ানোসাইট থাকে। তারপর হচ্ছে স্পিকার দিয়ে মনে রাখছি মার্কসে হচ্ছে স্পিকিউ, স্পিকিউ মানে কাটাওয়ালা, তার মানে এই কাটাওয়ালা যদি হয়, কাটাওয়ালা যদি হয় সেক্ষেত্রে তোমার বডিটা কাটা দিয়ে হতে পারে, যদি কাটা দিয়ে হয় তাহলে সেটা হবে স্পিকিউল দিয়ে হচ্ছে, আর যদি কাটা না থাকে তাহলে সেটা স্পঞ্জিন দিয়ে তৈরি হচ্ছে। আবার হচ্ছে বডির ভিতরে একটা বড় একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার নাম হচ্ছে স্পঞ্জোসিল। আর এই যে ফাঁকা জায়গার সাথে বাহিরের যে উন্মুক্ত হওয়ার যে মাঝখানে নালী আছে, যে নালীর মাধ্যমে খাবার, অক্সিজেন এবং শুক্রাণু আসে, এইটার এই পরিবহন সংবহনটাকে বলা হয় নালীতন্ত্র। কি বলতেছি? নালীতন্ত্র। তাহলে হয়ে গেছে। ছন্দটা কি বলে লিখবো মানে, এটা কি কথা? ছন্দটা কি বলে লিখবা মানে বুঝি নেই কথাটা, কি বললাম? নিউ ইউজার চেষ্টা করে বুঝার, না বুঝলে কি করার, লিখে ফেলো, যা লিখতে বলছে সে লিখে ফেলো। মাত্র আসছো, এই কথাটা না বলে তাড়াতাড়ি করে লিখে ফেলো, যা বলতেছে সেগুলো লিখে ফেলো। ঠিক আছে, তাহলে আমাদের বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে। তাহলে এই যখন পরিফেরা যদি আসে বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে এই পয়েন্টগুলো থাকতে হবে তোমার খাতার মধ্যে, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। বাকি যেগুলো দাগাই নাই সেগুলো দরকার নেই এত বেশি, সেগুলো দরকার নেই, যেগুলো দাগাইতে বলছে সেগুলো পড়ে ফেলো। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি পরিফেরা ডান। পরিফেরা থেকে আমাদের কিছু উদাহরণ দেখাইতে হবে, যেমন হচ্ছে এখানে অনেকগুলো উদাহরণ আছে। আমরা স্পঞ্জিলা অফিসিনালিস পড়তে পারো, এটা এটা পড়তে পারো, স্পঞ্জিলা স্পঞ্জিলা। তারপর হচ্ছে স্পঞ্জিলা মিঠা পানি স্পঞ্জ, এটা পড়তে পারো। দুইটা করে মনে রাখো, দুইটা করে উদাহরণ মনে রাখো তাহলেই হবে। দুইটা করে উদাহরণ, দুইটা করে উদাহরণ মনে থাকো তাহলেই হবে। ঠিক আছে, দুইটা করে উদাহরণ মনে রাখো তাহলেই হবে। ওকে, দুইটা করে উদাহরণ মনে রাখো। ঠিক আছে, এই যে দুনিয়া পড়ায় ফেলছে, আরেকজন এসে এখন বলছে অস্কুলাম কি জিনিস। অস্কুলাম হচ্ছে বডির উপর দিয়ে বড় একটা ছিদ্র। ঠিক আছে, কি আমাকে ফোন দিতে দিতে পাগল বানায় ফেলতেছে। আচ্ছা, লেখা হয়েছে সবকিছু, চল এখন নিডারিয়া পড়বো। নিডারিয়া পরিফেরা হয়েছে, পরিফেরা ডান। এখন শুরু করবো সেকেন্ড পর্ব, সেটা হলো নিডারিয়া। সেকেন্ড পর্ব ক্ষেত্রে আমাদের মনে রাখবো 8, 9, 10-এ কি দাগাইছিলেন? আরে বাবা, এই জন্য বলে আমার সাথে আগাও। 8 দাগাই নেই, 9 দাগাই নেই, 10 দাগাই নেই, 10-এর মধ্যে শুধু 10 দাগাইছে, শুধু 10-এর মধ্যে এমসিকিউ জন দাগাইছে। 10 হচ্ছে এমসিকিউ, 10 হচ্ছে এমসিকিউ, 10 এমসিকিউ জন দাগাইছি। 8, 9 দাগাই নেই, 8, 9 বাদ, 8, 9 বাদ, 8, 9 বাদ। ঠিক আছে, ওকে। এই নিডারিয়া, নিডারিয়া ক্ষেত্রে আমরা একটা উদাহরণ মনে রাখবো, সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রা, তোমরা হাইড্রা ব্যাপারে পড়ো না এখনো, তো এটা নিয়ে একটু তোমার কনফিউশন লাগবে। হাইড্রাটা আমরা হবে হচ্ছে কোথায়, তোমার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে পাবো, প্রাণীর পরিচিতি চ্যাপ্টারটার মধ্যে আমরা পাবো হাইড্রা। শান্তা ইসলাম, এই যে দেখ কতক্ষণ ধরে পর দিয়ে রাখছি, আরেকজন হচ্ছে যে এখনো লিখে নাই। কোন স্লাইড, কোন স্লাইড? আগের স্লাইড কোনটা, এটা নাকি এটা? কোন স্লাইড, কোন স্লাইড? ওকে, চলো সামনের দিকে যাই। হাইড্রা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের এই ভাগটা পড়া লাগবে না আর কি। কারণ হচ্ছে যে আমাদের, কি রে ভাই,
ওকে, নিডারিয়া দেখো, নিডারিয়া ক্ষেত্রে দেখো কি বলতেছি, হাইড্রা যদি পড়ে থাকো তোমরা চ্যাপ্টার নাম্বার 2, তাহলে তোমার কিন্তু অন্তত এই পার্টটা হয়ে যাবে। এখন তুমি যেহেতু চ্যাপ্টার নাম্বার 2 পড়ো নাই, তাহলে তুমি চ্যাপ্টার এখান থেকে পড়া লাগবে। আমরা তোমরা অনেকে যদি চাও, এখন আমি নিডারিয়া পরে পুরোটা নিউমোনিক দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমার এটা আলটিমেটলি পড়াই লাগবে, সো আমি এখান থেকে আপাতত স্টপ রেখে আমি হাইড্রা যখন পড়ছি, হাইড্রা থেকে এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে নিয়ে নিছি। সো আমার যখন পরীক্ষাতে আসছে, আমি হাইড্রার পড়া দিয়ে চালাই দিছি এটা, ঠিক আছে। সো আমি এখন আমার এখান থেকে পড়াই দিব, বাট হচ্ছে তোমরা চেষ্টা করবা যে হাইড্রা চ্যাপ্টার যখন পড়বা তখন এটা এখানে কভার করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, পরিফেরার ক্লাস পড়া লাগবে না, ক্লাস পড়া লাগবে না। সাকারা নাকি এই নাম, সাকারা ইসলাম, পরিফেরার ক্লাস লাগবে না, ক্লাসগুলো লাগে না এখানে, ক্লাসগুলো লাগে না, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে দেখো নিডারিয়ার ক্ষেত্রে দেখো, নিডারিয়াটার নামটা আসছে প্রথমে নাইট থেকে। নাইট মানে হচ্ছে কাটা, ঠিক আছে, নাইট মানে কি, কাটা। আচ্ছা, এরিয়া মানে হচ্ছে কি থাকে, সংযুক্ত, তার মানে এমন একটা প্রাণী যার বডিতে কাটা আছে। তাহলে যার বডিতে কি আছে, কাটা আছে, তাহলে কাটাওয়ালা প্রাণী, এটা হচ্ছে আমাদের কাটা যুক্ত প্রাণী। ওকে, কাটাযুক্ত প্রাণী, ঠিক আছে, মনে থাকবে এটা, কাটাযুক্ত প্রাণী। এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে, কোন বিজ্ঞানী শনাক্ত করছে সেটা নামকরণ করছে লাগবে, ঠিক আছে। এগুলো এমসিকিউর জন্য, এগুলো এমসিকিউর জন্য দাগা ফেলো, এগুলো সবগুলোই এমসিকিউর জন্য দাগা ফেলো, ঠিক আছে, সবগুলো এমসিকিউ দাগা ফেলো। এবার হচ্ছে কিছু বলছে যে দেখো, নিডারিয়া পর্বের প্রাণীগুলো একদিকে অরীয় প্রতিসম, অন্যদিকে কোষ শিশু মাত্রার প্রাণী, গাঠনিক বৈসম্পন্ন। তাহলে এখানে দুইটা এমসিকিউ পেয়ে গেছি। এরা হচ্ছে প্রতিসমতার দিক দিয়ে এরা অরীয় প্রতিসম। আমরা পড়ছিলাম অরীয় প্রতিসম জিনিসটা কি, যে তখন হচ্ছে যদি তার বডিটা হচ্ছে যে যদি এমন হয় লম্ব অক্ষ বরাবর আমি যদি ভাগ করি, তাহলে প্রতিবারই সমান 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 ইয়া পাবো, তাই না, সমান সমান ভাগ পাবো। এটাকে আমরা বলছিলাম অরীয় প্রতিসম, বলছিলাম লম্ব অক্ষ বরাবর যদি ভাগ করি। আর এদের বডিটা হচ্ছে কি আছে, কোষও আছে টিস্যু আছে, এখানে কি আছে, কোষ আছে টিস্যু আছে। তাহলে এই দুটো আমরা পড়ে ফেলি, তাহলে আমরা এমসিকিউর জন্য পড়ে ফেলছি, এগুলো আমরা এমসিকিউর জন্য পড়ে ফেলবো, কোষ শিশু মাত্রার এবং হচ্ছে অরীয়। ওকে, এটা আমরা আগের পড়া দিয়ে পড়ে ফেলবো আর কি। এখন হচ্ছে এদের মধ্যে উদাহরণগুলো দেখো, যে উপগুলো থাকে গোল গোল থক থাকে জেলির মতো, জেলিফিশ। তারপর হচ্ছে নিডারিয়া বেশিরভাগই হচ্ছে তোমার কি মুক্ত সাঁতারু টাইপ প্রাণী, হ্যাঁ। আচ্ছা, এদের আরেকটা জিনিস মনে রাখতে হয় এখান থেকে, সেটা হচ্ছে এরা সমুদ্রের ফুল হিসেবে খ্যাত। এরা সমুদ্রের ফুল হিসেবে খ্যাত, কারণ এরা হচ্ছে কি করে, বিভিন্ন কালারফুল থাকে, তো এরা সমুদ্র দেখতে মনে হয় সমুদ্রের ভিতরে ফুল আছে, ঠিক আছে। নাম প্রোনাউন্সিয়েশন করবো, বিজ্ঞানীদের নাম কোথায় কোথায়, ও নামকরণের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, সামনে আসলে বলবো। আচ্ছা দেখো, প্রবাল প্রাচীর তৈরি করে এরা, এদেরকে রত্ন ভান্ডার হিসেবে পরিচিত, সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত। এরা সমুদ্রের হচ্ছে যে কি করে, কালারফুল দান করে, এরা সমুদ্রের ফুল হিসেবে খ্যাত। সো এগুলো হচ্ছে এদের এমসিকিউ জন্য লাইনগুলো পড়বা। এমসিকিউ, যে এরা নিডারিয়াকে আমরা সমুদ্রের ফুল বলি, এটা একটা এমসিকিউ। এরা প্রবাল প্রাচীর তৈরি করে, এটা আমার এমসিকিউ, ঠিক আছে। এই হচ্ছে এগুলো আমাদের এমসিকিউ হিসেবে থাকবে। ওকে, এরপরে আমরা সামনের দিকে যাই। এখন আসছে বৈশিষ্ট্য আমরা আবার কি করব, নেমোনিক দিব। খাতা নাও, খাতা লেখা শুরু করো, ঠিক আছে। সিলেটের পানি, সিলেটের পানি স্বাদে ও মানে দ্বিস্তরী। স্বাদে মানে দ্বিস্তরী, সিলেটের পানি স্বাদে ও মানে দ্বিস্তরী। ওকে, লেখা না বুঝলে বলবা, স্বাদে মানে দ্বিস্তরী। সিলেটের থেকে মনে রাখবো হচ্ছে সিলেন্টেরন, ঠিক আছে। সিলেটের থেকে মনে রাখবো সিলেন্টেরন। ওকে, তারপর হচ্ছে পানির প দিয়ে মনে রাখবো হচ্ছে পলিপ দশা। নিতে মনে রাখবো হচ্ছে
নিডোসাইড। ওকে, সাদে দিয়ে মনে রাখবো হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট। সাদে দিয়ে কি মনে রাখবো? সাদে দিয়ে মনে রাখবো হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট। ওকে, ঠিক আছে। মানে দিয়ে মনে রাখবো হচ্ছে মেডুসা দশা। মেডুসা দশা। দ্বিস্তরিত হচ্ছে দ্বিভ্রূণস্তর বিশিষ্ট আর কি, দ্বিভ্রূণীয় স্তর বিশিষ্ট। ওকে, বিশিষ্ট। মনে থাকবে জিনিসগুলো? কি লিখলাম মনে থাকবে জিনিসগুলো? শ্রীমঙ্গল গেছি 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 বাবা। সিলেটের পানি স্বাদেও মানে তোমার হচ্ছে দ্বিস্তরী। লাইনটা লিখো। সিলেটে গেছি, সিলেটে বহুত গেছি আমি, অনেক জায়গায় ঘুরলাম আমি সিলেটে। মনে আছে আমার ইয়ার সময় এইচএসসি পরীক্ষার পরপরই, ধর যখন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম মেডিকেলে, যখন মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে, তো তখন সাস্টের ফর্ম তুলছিলাম। সাস্ট তোমরা শুনছো সাস্টের নাম? সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট। সাস্টের পরীক্ষা দিতে গেছিলাম আমরা সবাই। আমরা 12 জন ফ্রেন্ড গেছিলাম সাস্টের পরীক্ষা দিতে, সরি 16 জন ফ্রেন্ড পরীক্ষা দিতে গেছিলাম। 16 জন ফ্রেন্ডেরই আমাদের কোথাও না কোথাও হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমাদের সবারই হয়ে গেছিল। সাস্টের পরীক্ষা তখন লাস্টের দিকে ছিল, তো আমাদের সবার পরীক্ষা হয়ে গেছে। তো আমরা আসলে পরীক্ষা দেওয়া যেহেতু ফর্ম তুলছি এবং টিকিট কাটছিলাম, টিকিট কাটার কারণে যেটা হয়েছে যে ফর্ম তুলছি, টিকিটও আছে, যাব না কেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা তখন হচ্ছে যে তখন সব ফ্রেন্ডরা 16 জন ফ্রেন্ড গেছি সিলেটে পরীক্ষা দিতে, ঠিক আছে। হোটেল মোটেল বুক করে, মানে সে একটা আলিশান কাহিনী আর কি। গেলাম পরীক্ষা দিতে যে রাত্রেবেলা পোলাপান হচ্ছে ঘোরাঘুরি করে বাইরে খাইয়া দেয়, মানে যা মন চায় তাই, খুবই আনন্দ করে টোরে কি হয়েছে পরে পরে হচ্ছে পরীক্ষার দিন। আমি তো পরীক্ষা দিতে গেছি সকালবেলা, আমার সকালবেলা টাইমে পরীক্ষা ছিল। আমার বিকালবেলা পরীক্ষা ছিল, আমি বিকালে পরীক্ষা দিতে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যাদের পরীক্ষা দেওয়ার কথা, যাওয়ার কথা, তাদের অর্ধেকে যায় নাই পরীক্ষা দিতে। তখন দেখছি যে অনেকে হচ্ছে নাস্তা খাইতে গেছে, অনেকে চিল করতেছে বাসায় রুমের ভিতরে, এখনো যায় নাই পরীক্ষা দিতে। মানে আলাদা একটা আনন্দ, যাব না, ঠিক আছে, পরীক্ষা দিতে, ঠিক আছে। এই যে আমরা পরীক্ষা দিতে যে পরীক্ষায় দেয় নাই অনেকে, আমি পরীক্ষা দিয়েছিলাম যদিও বা, বাট তারপরেও অনেকে হচ্ছে পরীক্ষায় দেয় নাই, সবাই ঘুরছে। 16 জন ফ্রেন্ড, বুঝতে পারতেছো ওখানে যে কি হয়েছে আসলে। ওরা পড়াশোনা কিছুই করিনি আমরা, কারণ আমাদের সবাই মোটামুটি সব জায়গায় হয়ে গেছে, আমরা জানি আমাদের জায়গা হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা ঘুরতে গেছি অ্যাকচুয়ালি। তারপর পরের দিন লালাখাল গেছি, তারপর মাধবকুণ্ড গেছি, কত জায়গায় ঘুরতে গেছি। খালি পরীক্ষা দেওয়া জাস্ট নাম ছিল, ঘুরতে গেছি সবাই আসলে। কি পার্টি, সবাইগুলো বাসের মধ্যে নাচা গানা করে, পরীক্ষা দিতে যাচ্ছি বলে সবাই নাচা গানা করতেছে, বাসের মধ্যে মজা করতেছে, লাভঝাপ করতেছে সবাই, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নি, এই হচ্ছে মেন কথা। হ্যাঁ, যাই হোক, এটা বলতেছিলাম, সরি, সেটা হচ্ছে সিলেটের থেকে এখন আমরা কথাগুলো আসি, জিনিসগুলো আসি। একটা ছবি আঁকি, ছবিটা হচ্ছে একটা হাইড্রার ছবি আঁকি। হাইড্রার যে ছবি আঁকি, এই ছবি দেখো, তো এই হাইড্রার ছবির ক্ষেত্রে ওর বডির মধ্যে কি আছে, বডির মধ্যে ভিতরে একটা এই যে একটা সিলিন্ডারের মতো ফাঁকা জায়গা আছে, সিলিন্ডারের মতো কি আছে, ফাঁকা জায়গা আছে। এই যে সিলিন্ডারের মতো লম্বা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই লম্বা ফাঁকা জায়গাটার নাম কি? এই লম্বা ফাঁকা জায়গার নাম, যেটার নাম দেখতে একটা সিলিন্ডারের মতো, সিলিন্ডারের মতো ফাঁকা জায়গা, সিলিন্ডারের মতো ফাঁকা জায়গা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিলেন্টেরন। সিলিন্ডারের মতো ফাঁকা জায়গা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিলেন্টেরন। ওকে, আচ্ছা,
ওদের বডির বাহিরের যে স্তরটা আছে এই স্তরটাকে যে জুম করি আমরা, জুম করলে দেখবা, জুম করলে এখানে তোমার নেমাটোসিস্ট বা নিউরোসাইট পাওয়া যায়, নিউরোসাইট পাওয়া যায়। ঠিক আছে, নিউরোসাইট জিনিসগুলো কি? এই নিউরোসাইট গুলো হচ্ছে দংশন অঙ্গাণু হিসাবে কাজ করে। দংশন অঙ্গাণু মানে কি? এরা দংশন করে। সাপে ছোবল মারে না যেমন, ঠিক তেমনি ভাবে হাইড্রার নিউরোসাইট গুলো এরকম ছোবল মারার মতো কাজ করে। কি করে? ওর যদি আমি জুম করে দেখি এখানে কি আছে, এখানে আছে এরকম হচ্ছে একটা সেল আছে। ঠিক আছে, ঠিক আছে, সেল আছে। আচ্ছা, এটা একটু বড় করে আঁকি, এই জিনিসটা আমার পরে পেজে আঁকি। ওদের নিউরোসাইট এরকম চেহারা। ঠিক আছে, সরি এটা এরকম না। ঠিক আছে, এখন দেখো এটা একটা কোষ, যে কোষটার বাহিরে এরকম একটা কাটা আছে, কাটা আছে এবং ওখানে একটা উল্টানো একটা শ্যাফট আছে, যে শ্যাফটের মধ্যে অনেক লম্বা একটা সুতা থাকে, সুতা, এটাকে সুতা থাকে, সুতা। এই সুতাটা কি করে? যখনই তার এই কাটার মধ্যে কোনো কি হয়, কোনো হচ্ছে যে ধরো তোমার শত্রুপক্ষ আসে, শত্রুপক্ষ তার যদি এই কাটার মধ্যে বাড়ি লাগে বা কোন টাচ করে, তখন কাটা ট্রিগারের মতো কাজ করে। ঠিক আছে, ট্রিগারের মতো কাজ করে। তখন কি হয়? তখন ওর বডিটার মধ্যে থেকে এই থলি থেকে এই বাটটা উল্টায় যায়। এই বাটটা উল্টায় যে কি হয়, এই বাটটা উল্টায় যে একটা এমন করে একটা উঁচু তৈরি হয়, এখান থেকে বাহিরে দিয়ে অনেক লম্বা কি হয়, কোর্শিকা তৈরি হয়, সূত্রক বা কোর্শিকা তৈরি হয়। যে সূত্র বা কোর্শিকা দিয়ে ভিতর থেকে তোমার কি বের হয়, একটা বিষ বের হয়ে আসে, একটা বিষ বের হয়ে আসে। ঠিক আছে, ঠিক আছে, বিষ বের হয়ে সে বিষ দিয়ে সে একটা প্রাণীকে মারে ফেলে। এখানে কাটা থাকে, এমন কাটা থাকে, এই কাটার নাম হচ্ছে বার্ব। যাই হোক, এখন এই যে এটা হচ্ছে নিডোসাইট, হ্যাঁ এটা নিডোসাইট, নিডোসাইট। নিউরোসাইটের ক্ষেত্রে তার কয়েকটা অংশ দেখো। নিউরোসাইটের ক্ষেত্রে অংশটা হচ্ছে দেখো, বাহিরের যে কাটা আছে এই কাটাটার নাম হচ্ছে নিউরোসিল, নিডোসিল। কাটার নাম কি? নিডোসিল। ঠিক আছে, কাটার নাম হচ্ছে নিডোসিল। ওকে, তো এই কাটা দিয়ে কি হয়, এই কাটা দিয়ে যদি এটা ওয়ান ট্রিগার। ঠিক আছে, এই কাটাটা হচ্ছে একটা ট্রিগারের মতো। এই ট্রিগারের সাথে যদি কোনো শত্রুরা যদি তার গায়ে স্পর্শ করে, সাথে সাথে এটা উল্টায় যায়। এখন এখান থেকে একটা হিপনোটক্সিন বের হয়ে আসে, একটা টক্সিন বিষ বের হয়ে আসে। এই বিষটা দিয়ে সে ওই প্রাণীটাকে মেরে ফেলে না, বিষ, এই বিষ দিয়ে আসলে ওই প্রাণীটা একটু হিপনোটাইজ হয়ে যায় বা চল শক্তি হারায় ফেলে। তখন ও করে কি, ও তখন হচ্ছে ওদের এই সূত্রগুলো দিয়ে পেঁচায় ধরে নিয়ে খেয়ে ফেলে ওটাকে। বুঝতে পারছো, হাইড্রা হচ্ছে এভাবে কাজ করে। তো ওর বডির মধ্যে কি বললাম, ওর প্রাচীরের মধ্যে যখন জুম করলাম, জুম করে আমরা এরকম একটা কোষ পাইলাম, যে কোষটা এরকম কাজ করে। তার বডিতে প্রাচীরের বাইরে অনেকগুলো এরকম তোমার ইয়া থাকে, কোষ থাকে। এই কোষগুলো সারা বডিতে থাকে, সারা বডিতে এই কোষগুলো থাকে। ঠিক আছে, হাইড্রার সারা বডিতে। তো এই সারা বডি থেকেই আমরা বুঝলাম যে এরকম কোষের নাম হচ্ছে নিডোসাইট। এই দেখো নিডোসাইট। ঠিক আছে, আচ্ছা, এখন আর কি বলছি, এখানে হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট হিসেবে কাজ করে। আমি অলরেডি দাগাই ফেলছি এমসিকিউর জন্য, সমুদ্রের মেইন রেইন ফরেস্ট লাইন দাগাই ফেলছি। আর কি, ওদের হচ্ছে পলিপ এবং মেরুদণ্ড দশা থাকে। এটা কই আছে দেখাবো একটু পরে, দেখাচ্ছি এটা। তাহলে লেখা হয়েছে এগুলো, এগুলো লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে কিনা বলো, এগুলো লেখা হয়েছে কিনা, তারপর আমি তোমাদের বৈশিষ্ট্য গুলো মিলাই দিব, বৈশিষ্ট্য গুলো মিলাই দিব। হ্যাঁ, এটা লেখা হয়েছে কিনা বলো, লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, এগুলা লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে। এশার নামাজের ব্রেক, এশার নামাজের ব্রেক তোমরা হচ্ছে এই দুটা ক্লাসের মাঝখানে পেয়ে যাবা। এশার নামাজ টাইম অনেক থাকে, প্যারা খাওয়ার কিছু নাই, দুটা ক্লাসের মাঝখানে পড়তে পারবা, টেনশন করার কিছু নেই। ওকে, আচ্ছা এবার মিলাই দিই।
দেখো এখানে দেখতে পাচ্ছি, এখানে বলছিলাম যে তোমার সামান্য টিস্যু মাত্রার প্রাণী, এটা দাগাবা অবশ্যই, এটা তো আগেই আমি দাগাই ফেলছি তোমাদেরকে, অলিও প্রতিসম দাগাইতে বলছিলাম এটা অলরেডি। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের এমসিকিউ এর জন্য। ওকে, এরা হচ্ছে দ্বিস্তরী, দাগাও দ্বিস্তরী। এদের কি আছে, ভ্রূণীয় বাহিরে একটা স্তর আছে, যে স্তরটার নাম কি, এই বাইরের স্তরটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম, ভিতরে একটা লেয়ার আছে, যে লেয়ারের নাম হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম। আর মাঝে একটা কি আছে, মাঝে হচ্ছে আমাদের একটা অকোষীয় লেয়ার আছে, কোষের লেয়ার আছে, অকোষীয় লেয়ার। দুটা স্তরের মাঝে একটা অকোষীয় লেয়ার আছে। এই অকোষীয় লেয়ারটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। অকোষীয় লেয়ারের নাম কি, অকোষীয় লেয়ারের নাম হচ্ছে মেসোগ্লিয়া। ঠিক আছে, অকোষীয় জেলির ন্যায় থকথকে একটা ইয়ে আছে, ওই লেয়ারের নাম হচ্ছে মেসোগ্লিয়া। ঠিক আছে, তাহলে এরা দ্বিস্তরী প্রাণী। তাহলে আমরা ওই এখানে পড়ছি না, সাদে মানে দ্বিস্তরী, এই দ্বিস্তরী পাইছি। দ্বিভ্রূণীয় স্তর বিশিষ্ট অ্যাক্টোডার্ম আছে, তোমার এনোডার্ম আছে, মাঝখানে মেসোডার্ম নাই, মেসোডার্মের বদলে মেসোগ্লিয়া আছে ওদের। ওকে, আচ্ছা, তো 2 নম্বর পয়েন্ট দাগাই ফেলো লাগবে আমাদের। ওকে, এরপরে দেখি নেমাটোসিস ধারণকারী নিডোসাইট আছে। নেমাটোসিস ধারণকারী নিডোসাইট, এটা নিডোসাইট একটা কোষের নাম, যেটার নামের সাথে লাস্ট সাইড আছে, সাইড থাকলে এটা একটা কোষ, এটা একটা কোষ। আর নেমাটোসিস্ট, সিস যে নামের সাথে থাকবে সেটা হচ্ছে একটা থলি, সিস্ট নামের সাথে থাকলে তার মানে হচ্ছে থলি। তাহলে নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইডের ভিতরে একটা থলি। তাহলে কোথায় থলি আছে দেখি, এই যে নিডোসাইড আছে না, এটা পর নিডোসাইড, এটা ভিতরে এই যে একটা থলি আছে, এই যে একটা থলি আছে, এই থলিটাকে বলা হয় কি, এটাকে বলা হয় নেমাটোসিস্ট। এই থলির নাম কি, এই থলির নাম হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে নিডোসাইট মানে হচ্ছে অ্যাজ এ হোল, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষ হইলে নাম হচ্ছে নিডোসাইট। আর এই কোষের মধ্যে একটা থলি আছে, এই থলিটার নাম হচ্ছে কি তোমার নেমাটোসিস্ট। এই থলিটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের কি, এটা নেমাটোসিস্ট। ওকে, তাহলে মিললো আমাদের, লাইনটা পেয়ে গেলাম। এখানে দেখো কি বলছে, এখানে কোষরেখা সবচেয়ে বেশি পাওয়া যায় নিডারিয়ান দংশন অঙ্গাণু। দংশন অঙ্গাণু মানে সাপের মতো ছোবল মারবে, এটা দিয়ে কি করবে, দংশন অঙ্গাণু। এই দংশন অঙ্গাণুটাই হচ্ছে আমাদের নেমাটোসিস্ট। দেখাই ফেললেন অলরেডি, কি করছে, এটা দিয়ে আত্মরক্ষার কাজ করে, খাদ্য গ্রহণের কাজ করে, দেহ পরিষ্কারের কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই লাইন দাগাই ফেলি, 3 নম্বর লাইনে দাগাই ফেলি, পেয়ে গেছি আমরা এটা। তারপরে দেখি আমাদের কি আছে, দেহের অভ্যন্তরে সিলেন্টেরন আছে। কি আছে, সিলেন্টেরন, যেটা তার দেহের একমাত্র পরিপাক সংবহন গহ্বর, পরিপাক সংবহন গহ্বর। এখানে দেখো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে কি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে, গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক তন্ত্রের অংশ, ভাস্কুলার মানে হচ্ছে সংবহন তন্ত্রের অংশ। গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাকের, পরিপাকের পরিপাকের অংশ, হ্যাঁ। আর হচ্ছে ভাস্কুলার মানে হচ্ছে সংবহনের অংশ, সংবহনের অংশ। কিভাবে হইলো জিনিসটা, একটা হাইড্রা যদি এমন হয়, হাইড্রার এখানে মাথায় মুখ আছে, এখান থেকে তোমার কোষিকা আছে, ঠিক আছে। সো ওটা হয় কি, বডির ভিতরে একমাত্র একটা বড় লম্বা ফাঁকা জায়গা, তোমার সিলিন্ডারের মতো, এই ফাঁকা জায়গাটা হচ্ছে কি হয়, এই ফাঁকা জায়গাটার মধ্যে তার খাদ্যের পরিপাক হয়। তার মানে যে কোনো খাদ্য সে যখন পায় তখন সে নিয়ে আসে কোথায়, ভিতরে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। এখানে কি হয়, খাদ্যটা পরিপাক হয়, খাদ্যটা কি হয়, পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে কি হচ্ছে, পরিপাক হয়, তার মানে এখানে এটাকে আমি বলতে পারি এটা পরিপাক গহ্বর। এটা যেহেতু এখানে খাদ্য পরিপাক হয়, তাহলে বলতে পারে সিলেন্ট্রন একটা পরিপাক গহ্বর। আবার দেখো এই পরিপাক গহ্বরের মধ্যে কি হয়, খাবার আনা এবং নেওয়া, এই যে নেওয়া আনার কাজগুলো, এটাও কিন্তু এই গহ্বরই কাজ করে, কারণ এই গহ্বর ছাড়া বডিতে কিছু নাই আরো।
ওর বডির ভিতরে ফাঁকা জায়গা ছাড়া আর কিচ্ছু নাই। যেহেতু ফাঁকা জায়গার মধ্য দিয়ে খাবার আসে, খাবার যায়, পরিবহনের কাজটা সে করে থাকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এটা সংবহন তন্ত্রের একটা অংশ। সংবহন মানে কি? পরিবহন। সংবহন তন্ত্রের একটা অংশ। তাহলে এটাকে একসাথে বলবো কি, এই সিলেন্ট্রন গহ্বরটা পরিপাক এবং সংবহনের একসাথে অংশ হিসেবে কাজ করে, এই জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক সংবহন গহ্বর। মনে থাকবে জিনিসটা, পরিপাক সংবহন গহ্বর। এটা নিয়ে ডিটেলস পড়বো আমরা কোথায়, এটা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বো তখন মনের মধ্যে আরো ডিটেলস দেওয়া আছে। বা আপাতত এটুকু বুঝতে পারছে কিনা। আর দেখো ওর বডির মধ্যে কোনো ছিদ্র নাই, খালি একটা ছিদ্র আছে, খালি মুখ ছিদ্র। এই মুখ ছিদ্র, এটা মুখ তোমার হচ্ছে যে এই মুখ ছিদ্রটা, এই মুখ ছিদ্র দিয়ে সে খাবারটা গ্রহণও করে, এখানে হাগুও করে এখান দিয়ে, তার মানে যেখান দিয়ে খায় সেখান দিয়ে হাগু করে। এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র দিয়ে সে খাবারও খায়, হাগুও করে। ঠিক আছে, দেখো ছিদ্রটি মুখ এবং পায়ুর কাজ করে। এটা আমাদের এমসিকিউ। তাহলে 4 নাম্বার পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, খাদ্যবস্তু দেহের বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয় পরিপাক হয়। এইটা যদি আমি বোঝার চেষ্টা করি, এটা আমরা আসলে হাইড্রার মধ্যে মেইনলি পড়ি, এটা যে মনে রাখলেই হবে। তারপর বলে দিই, বহিঃকোষীয় মানে হচ্ছে কোষের বাহিরে, অন্তঃকোষীয় মানে হচ্ছে কোষের ভিতরে। ব্যাপারটা কি, এখানে পরিপাক কেমনে হয়? বহিঃকোষীয় মানে হচ্ছে কোষের বাইরে। তার মানে দেখো তার সিলেন্ট্রনের মধ্যে, দেখো কি সিলেন্ট্রনের মধ্যে ফাঁকা জায়গা না, সিলেন্ট্রন মানে ফাঁকা জায়গা, এখানে কোনো কোষ আছে? সিলেন্ট্রনের মধ্যে কোনো কোষ নাই। যেহেতু সিলেন্ট্রনের মধ্যে কোনো কোষ নাই, যেই পরিপাকটা সিলেন্ট্রনের মধ্যে হবে সেই পরিপাকটাকে আমরা কি বলবো? বহিঃকোষীয় পরিপাক। সিলেন্ট্রনের মধ্যে যদি কোনো পরিপাক হয়ে থাকে তাহলে এই পরিপাককে কি বলবো আমরা? এটাকে বলবো বহিঃকোষীয় পরিপাক। ওকে। আর দেখো এখান থেকে পরিপাক অর্ধেক খাবার দ্বারা ভাঙাভাঙি হওয়া বাকি হয় তার ওয়ালের মধ্যে, যে ভিতরের যে কোষগুলো আছে, ভিতরের দেয়ালের মধ্যে যে কোষ আছে, কোষগুলো খাবার উপাদানগুলো গ্রহণ করে ফেলে। যখন এই খাবার উপাদানগুলো অর্ধেক ভেঙে ভেঙে এই কোষের মধ্যে ঢুকে যায়, তার বডির মধ্যে ঢুকে যায়, তখন এটা যে পরিপাকটা হয় সেটাকে বলা হয় অন্তঃকোষীয়, মানে কোষের ভিতরে পরিপাক। তাহলে সিলেন্ট্রনের মধ্যে একটা পরিপাক হয়, আবার দেহের কোষের মধ্যে পরিপাক হয়। এই দুইটা পরিপাককে বলতেছি, দেখো একবার বহিঃকোষীয় পরিপাক হয়, এবার অন্তঃকোষীয় পরিপাক হয়। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটা পড়ে ফেলছি, মোটামুটি পড়া হয়ে গেছে যে খাদ্যবস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক হয় এখানে। ডান। এরপরে দেখো এখানে কি আছে, এখানে বহুরূপ দেখা যায়। তারা হচ্ছে একই প্রজাতির প্রাণীতে ভিন্ন ভিন্ন গঠনের দেখা যায়। ঠিক আছে, বহুরূপী সদস্যের মৌলিক একক হচ্ছে পলিপ এবং মেডুসা। পলিপ হচ্ছে স্থবির অযৌন জনক্ষম এবং মেডুসা হচ্ছে মুক্ত যৌন জনক্ষম। এটা আমাদের এমসিকিউর জন্য লাগে এবং এটা আমাদের সিকিউর জন্য বৈশিষ্ট্য পয়েন্ট হিসেবে পড়বো আমরা। ঠিক আছে, তাদের তাদের বডিতে অনেক রকম দেখা যায়, মানে সেম প্রজাতির অনেকগুলো তোমার প্রাণীগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। কোনটা হচ্ছে অনেক ফাস্ট ফাস্ট চলতে পারে, কোনটা এক জায়গায় থেমে থাকে। যেগুলো হচ্ছে থেমে থাকে সেগুলো হচ্ছে তোমার পলিপ, অযৌন জনন করে। আর যারা চলতে পারে সেগুলো হচ্ছে কি তোমার মুক্ত যৌন জনন করে। ঠিক আছে, তার মানে কি, তাহলে এটা মনে রাখবো, যেগুলো বৈশা আছে, বৈশা থাকলে ওদেরকে তো কেউ বসে থাকার অবস্থায় কেউ তো দুষ্টামি করে দিবে না, তাই না? তোর একটা চিঙ্কু বসে আছে এখানে, ওটা বসে আছে, ঠিক আছে, ও বসে আছে, ও নড়ে না চলে না কিছু করে না, তাহলে কি ওকে কেউ যৌন জনন করতে দিবে? দিবে না, কারণ ও এফোর্টই দিচ্ছে না। ও এফোর্ট দিচ্ছে না, একটা ফিমেলকে তাকে মানাইতে হবে, বুঝাইতে হবে, সুঝাইতে হবে, চলো দুষ্টামি করি। ঠিক আছে, এই যে দুষ্টামি করার জন্য মানাইতে হবে না, তো সে যদি একটা জায়গায় বসে থাকে সারাদিন, মানে একদম বসে থাকে, স্থবির হয়ে থাকে, তাহলে তাকে করতে পারবে সেই কাজগুলা? দুষ্টামি করতে পারবে? তার বাসায় এসে কি ওর বান্ধবী এসে বলে চলো দুষ্টামি করি বলবে? বলবে না। তার মানে এই যে প্রাণীগুলো বসে থাকে তাদের কি ধরনের যৌন জনন হয়? তারা হচ্ছে অযৌন জনন করে। কি করে? তারা অযৌন জনন করে। তাহলে যে বসে বসে থাকবে তার জন্য আনন্দ নাই, দুষ্টামি নাই। ঠিক আছে, তার জন্য দুষ্টামি নাই, তারা অযৌন জনন করবে। আর যারা বাসায় বসে থাকে না, তারা বাইরে বাইরে ঘুরে বেড়ায়, বান্ধবী খুঁজে বেড়ায়, চলো দুষ্টামি করে, দুষ্টামি করে, এই মেয়েকে পটায়, ওই মেয়েকে পটায়। ঠিক আছে, দুনিয়া সবাইকে পটানো শুরু করছে। এই যে পটাইতে পটাইতে একজন তো একজন পটে যাবে, একজন একজন পটে গেলে তখন কি হবে? তখন তাদের দুষ্টামিটা হবে কেমন? যৌন জননটা। ঠিক আছে, তাহলে তখন তারা দেখো যেটা মুক্ত, তারা ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে একটা সিস্টেম করে ফেলে, তার সিস্টেম বানায়, কি করে? যৌন জনন করে ফেলে। ঠিক আছে, ওটা বুঝতে পারছি, মনে থাকবে জিনিসটা? মনে থাকবে? এগুলো এমসিকিউ দিয়ে মনে রাখা লাগবে। হ্যাঁ, এমসিকিউ গুলো মনে রাখা লাগবে। বুঝতে পারছি, মনে থাকবে জিনিসটা?
এই যে এত কিছু বলার পরে একজন এসে বলছে পলি বা মেডুসা জিনিসটা কি। বললাম তো তোমার হচ্ছে কিছু কিছু ওদের সেম প্রজাতির প্রাণীগুলো ডিফারেন্ট রকম হয়। কিছুগুলো হচ্ছে এক জায়গায় থাকে, এক জায়গায় কিছুগুলো নড়াচড়া করতে পারে, কিছুগুলো এক জায়গায় থাকে তারা হচ্ছে অযৌনজনন করে, আর যারা নড়াচড়া করে তারা হচ্ছে যৌনজনন করে। তো এইটাই হচ্ছে তার পলি বা মেডুসা দশা, এগুলো দশা অবস্থা, ঠিক আছে। আচ্ছা, যৌনজনন করা কি হারাম? কে বলছে এটা? এই চিঙ্কু কে এরা হারাম 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 বলতেছে? যৌনজনন করা হারাম কেন হবে? এ কি ধরনের কথাবার্তা, দুষ্টু। আচ্ছা চলো সামনের দিকে যাই। লার্ভা দশার নাম বলবা এমসিকিউর জন্য। প্রাণুলা, লার্ভা দশা এমসিকিউ। আর তেমন কিছু পড়া লাগবে না, সবগুলো আমাদের পড়ানো শেষ, ঠিক আছে। দেখছো এই যে তোমার নিডোসাইডের ছবি, এটা দ্বিস্তরীয় অবস্থা, হ্যাঁ। নিডো দিয়ে পড়া আমাদের শেষ হয়ে গেছে। সো আমরা এখান থেকে এমসিকিউর জন্য তোমার কিছু সবগুলো উদাহরণ পড়বো, দুইটা করে উদাহরণ মনে রাখবো, দুইটা করে উদাহরণ। ওকে, দুটো উদাহরণ মনে রাখবো। জেলিমিলি নিয়ে মনে রাখতে পারবা না তুমি এমনিও, এগুলো পারবা না। তুমি হাইড্রা ভলগারিস মনে রাখবা, হাইড্রা, হাইড্রার নাম মনে রাখলে হবে, হাইড্রা, হাইড্রা জেলিফিশ, ঠিক আছে, এগুলো মনে রাখলেই হবে। ক্লাসিফিকেশন লাগবে না, ক্লাসিফিকেশন দরকার নেই, ঠিক আছে। বৈশিষ্ট্য না মুখস্থ করলে তুমি কেমনে পারবা? বৈশিষ্ট্যটা মুখস্থ করতে হবে, তুমি লিখবা কিভাবে? তো তোমার কাছে তোমার কি প্ল্যান, তুমি লিখবা কিভাবে? তোমার কি প্ল্যান মনে হচ্ছে? লিখবাটা কি দিয়ে, কি দিয়ে তুমি লিখবা? ঠিক আছে। নূরে আনিকা কি বলছেন ভাইয়া? এন দেন, কি এন দিব? বুঝি নাই কাহিনী। দেখো প্লাটিহেলমিন টেস্ট, নতুন আরেকটা দেখো, প্লাটিহেলমিন টেস্ট 3 নাম্বার আমাদের। এটার বাংলা নাম সেম মনে রাখতে হবে, চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিন টেস্ট, প্লাটিস মানে হচ্ছে চ্যাপ্টা, হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, তাহলে প্লাটিহেলমিন টেস্ট হচ্ছে চ্যাপ্টা কৃমি। ফাতেমা জান্নাত তানসা বিবাহ বহির্ভূত। তোমার হাইড্রাকে বিয়ে বিয়ে করে রে, হাইড্রাকে বিয়ে করছে? হাইড্রার কথা বলতেছি, আর বিবাহ বলছে, ইসলাম শেখা ক্লাস করাচ্ছে আমাকে বসে বসে এখানে। কি একটা অবস্থা, পড়াচ্ছে একটা জিনিস চলতেছে, ইসলাম শেখা ক্লাস করাচ্ছে। আচ্ছা, মাইনট করছে কি, মাইনট নামকরণ করছে, তো আমরা মাইনটের নাম মনে রাখবো, এটা এমসিকিউর জন্য। অর্থ মনে রাখবো এমসিকিউর জন্য, ঠিক আছে। সায়েন্টিফিক নাম যেগুলা কয়েকটা মনে রাখতে হবে, বললাম স্পঞ্জিলাটা মনে রাখবা, হাইড্রা সায়েন্টিফিক নাম মনে রাখবা, জেলিফিশটা মনে রাখতে থাকবে না তোমাদের, পারলে মনে করো, নাহলে মনে রাখলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো এবার আসি আমাদের প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী, সরলতম প্রাণী, প্রথম ত্রিস্তরী প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথেসটা। কারণ আমাদের 3 নাম্বার পর্ব থেকে ত্রিস্তরী প্রাণী শুরু হয়েছে। 3 নাম্বার পর্বে আগে দ্বিস্তরী ছিল, মানে নিডারিয়া ছিল দ্বিস্তরী, এখন আমরা চলে আসছি ত্রিস্তরীর মধ্যে। দেখো এদের মধ্যে প্রথম টিস্যু অঙ্গ মাত্রা পাওয়া গেছে, তাহলে আমরা সংগঠন মাত্রা থেকে বুঝতে পারছি এরা হচ্ছে সংগঠন মাত্রার মধ্যে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, ঠিক আছে। তাহলে এই দুটো লাইন হচ্ছে আমাদের এমসিকিউ, এই দুটো লাইন হচ্ছে আমাদের জন্য এমসিকিউ। ওকে, লাইনে আমাদের এমসিকিউ। তাহলে দেখো এতগুলো মুখস্থ করবা কিভাবে? মুখস্থ তো করতেই হবে, নূরে আনিকা, আনিকা না আতিকা, সরি নূরে আতিকা। এই চ্যাপ্টারে চিত্র এত বেশি ইম্পর্টেন্ট না, চিত্র অত বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে লেখাগুলো ইম্পর্টেন্ট, এমসি তোমার হচ্ছে যে আর হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো ইম্পর্টেন্ট। ওকে আসেন, পাতার মতো উপর নিচে চ্যাপ্টা হলে এই জন্য চ্যাপ্টা কৃমি বলা হয় এগুলাকে। যাই হোক আমরা এখন নামকরণ করব, নামকরণ বৈশিষ্ট্য পড়বো, সরি বৈশিষ্ট্য পড়বো। বৈশিষ্ট্য সেম, আমরা আগে একটা পেজ নেই, এটার ইয়াটা খুবই ইজি। এ এ এ প্লা প্লা টি, এভাবে আলাদা করে লেখো, প্লাটি, প্লাটি হে হেল
মি থে সেস, ঠিক আছে, পাটিহেলমিনথেস। ওর নামটাই তুমি একটু সরাসরি লেখো, তাই লিখাবে। ওর নামটা একটু সরাসরি লেখো। এ দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যাসিলোমেট। কি মনে রাখবা? অ্যাসিলোমেট। এ দিয়ে মনে রাখবো কি? অ্যাসিলোমেট। কি মনে রাখবো? অ্যাসিলোমেট, ঠিক আছে। আচ্ছা, প্লা দিয়ে হচ্ছে মনে রাখবো, প দিয়ে আসলে মনে রাখবো, প দিয়ে হচ্ছে পরজীবী। কৃমিগুলো পরজীবী হয় না, এটা পরজীবী, ঠিক আছে, পরজীবী। টি দিয়ে মনে রাখবো হচ্ছে এটা ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। এবং টিস্যু অঙ্গমাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা। আমি এটা চাইলে তোমাদের জন্য ইয়াতে স্লাইড লিখে আনতে পারতাম আগে থেকেই, বাট আমার কাছে মনে হচ্ছে এগুলো তুমি লিখে লিখে নিজে থেকে একবার আমার সাথে লিখবা, আর পড়ার সময় নিজে ভালো করে পড়বা, তাহলে তোমার মনে থাকবে। একসাথে আমার সাথে একবার পড়া হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। আচ্ছা, হ, হ দিয়ে হচ্ছে দেহে কি থাকে? হুক থাকে। কি থাকে? হুক থাকে। হুক বা চোষক বা আংটা থাকে, আমি দেখাবো। হুক থাকে, ঠিক আছে। বডিতে কি থাকে? হুক থাকে। বডিতে কি থাকে? হুক থাকে। আচ্ছা, ল দিয়ে হচ্ছে এদের লার্ভা দশা থাকে। কি আছে? এদের লার্ভা দশা থাকে। কি আছে? এদের লার্ভা দশা থাকে। এদের কি থাকে? লার্ভা দশা থাকে। আচ্ছা, এরপরে দেখি ম। এদের ম হচ্ছে মেসেন কাইমে পূর্ণ। জাস্ট লিখো, দেখাচ্ছি পরে। যেটা লিখতে বসে লিখো আগে। মেসেন কাইমে পূর্ণ, মেসেন কাইমে পূর্ণ। জাস্ট লিখো আগে মেসেন কাইমে পূর্ণ, ঠিক আছে। ন দিয়ে, ন দিয়ে কি বলছে? ন দিয়ে হচ্ছে নিষেক অভ্যন্তরীণ। নিষেক অভ্যন্তরীণ, নিষেক অভ্যন্তরীণ, বডির ভিতরে নিষেক হয়, ঠিক আছে। ওকে, আর আছে কি? থেস, ঠিক আছে। থালার মতো, থালার মতো চ্যাপ্টা, এটা থালার মতো চ্যাপ্টা, ঠিক আছে। আর দন্তাস দিয়ে হচ্ছে শিখাকোষ, মনে রাখবা। দন্তাস মানে হচ্ছে যে এখানে কি আছে? শিখা কোষ থাকে। রেচন তন্ত্র, এটা রেচন তন্ত্র। ওকে, রেচন তন্ত্র। তাহলে লেখা হয়েছে, তোমাদের লেখা হয়েছে জিনিসটা। দেখো, আ, আ মাধ্যমে মনে রাখবো অ্যাসিলোমেট। আ থেকে মনে রাখবো অ্যাসিলোমেট। প্লা দিয়েছে মনে রাখবো প, পরজীবী। টি দিয়ে মনে রাখবো ট্রিপ্লোব্লাস্টিক থাকে, টিস্যু অঙ্গ মাত্রার হয়। হ দিয়ে মনে রাখবো বডিতে কি থাকে? হুক বা তোষক বা আংটা থাকে, ঠিক আছে। ল দিয়ে মনে রাখবো লার্ভা দশা থাকে। মি দিয়ে মনে রাখবো মেসেনকাইমে পূর্ণ থাকে। ন দিয়ে মনে রাখবো নিষেক অভ্যন্তরীণ হয়। নিষেক অভ্যন্তরীণ হয়, নিষেক অভ্যন্তরীণ হয়। থ দিয়ে মনে রাখবো এদের দেহটা কেমন? থালার মতো চ্যাপ্টা হয়, থালার মতো চ্যাপ্টা হয়। আর দন্তাস দিয়ে মনে রাখবো শিখাকোষ থাকে, রেচন তন্ত্র। এটা আমি সরে গেলাম, স্ক্রিনশট নিয়ে ফেলো, লেখা অনেক, যদি মন চায় লিখো, নাহলে সরে গেলাম, স্ক্রিনশট নাও। 5 সেকেন্ড টাইম দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য, দেন আমি লাইনগুলো মিলাই দিব বইটার মধ্যে। শিখাকোষ কি দেখাচ্ছি? সুমাইয়া আফরিন, আমি তো পড়াই নাই এখনো, পড়াবো তো। লাইন লিখতে বসে লিখো না আগে। শিখাকোষ বলতেছি আমি তোমাদেরকে। সুমাইয়া, রেচন তো ওদের রেচন অঙ্গ শিখাকোষ, হ্যাঁ, রেচন অঙ্গটা শিখাকোষ, হ্যাঁ। লিখো, এটা পুরোটা লিখো, বাস স্ক্রিনশট তুলো।
আমি সরে গেলাম 5 সেকেন্ড টাইম, 1 2 3 4 5, 5 সেকেন্ড টাইম হলো, ডান। ওকে, এবার আমরা মিলাই, এবার আবার লাইনগুলো মিলাই আসি। টিস্যু অঙ্গ মাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী, দেখো ট্রিপ্লোব্লাস্টিক বললাম না, টিস্যু অঙ্গ মাত্রার প্রথম ত্রিস্তরী পেয়ে গেছি, ত্রিস্তরী প্রাণী পেয়ে গেলাম। ওকে, সাথে কিছু এমসিকিউ আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসম পাতা ফিতার মতো অঙ্কীয় ভাবে চাপা। তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, দাগায় ফেলো। এরপর দেখো কিউটিকল মিউটিকল থাকে, এগুলো দরকার নেই আমাদের আপাতত। এরা হচ্ছে অ্যাসিলোমেট, বলছিলাম না প্রথমে বললাম না, দিয়ে মনে রাখবো অ্যাসিলোমেট। 3 নাম্বার লাইন দাগাও, 3 নাম্বার লাইন দাগাও অ্যাসিলোমেট, ঠিক আছে। 3 নাম লার্ভাদশা, লার্ভাদশা না লার্ভাদশা, আমি লার্ভাদশা লিখছি, লার্ভা উপরে রেফ আছে তো, লার্ভাদশা আছে, লার্ভাদশা রেফ আছে তো, এই যে লার্ভাদশা। ত্রিস্তরী প্রাণী হলে এগুলো অ্যাসিলোমেট, 3 নাম্বার লাইন দাগাও অ্যাসিলোমেট। তারপর দেখো আমরা দেখি, দেখো অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা বা মেসেনকাইমে পূর্ণ থাকে। মেসেনকাইমাটা বেশি ইম্পর্টেন্ট, প্যারেনকাইমা কম থাকে, মেসেনকাইমা বেশি থাকে। সো মেসেনকাইমা দাগাও, তাহলে 5 নাম্বার লাইন দাগাও। এরপর দেখো পোষক দেহের সাথে তারা আটকায় থাকার জন্য তাহলে কি থাকে, মুখে হুক থাকে বা চোষক থাকে বা আংটা থাকে, চোষক আংটা হুক থাকে। এটাকে বলতেছে কি, এটাকে হচ্ছে আমরা বলতেছি, দেখো সংযুক্তির জন্য অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক থাকে, চোষক বা হুক থাকে, ঠিক আছে, দাগাও এটা। প্রোটোটিড থাকে, প্রোটোটিড খাবার থাকে না, প্রোটোটিড হুক না, প্রোটোটিড ওয়ান কাইন্ড হচ্ছে এটা খন্ড অংশ থাকে। যাই হোক, এখানে কি থাকে, তোমার বাহ্যিক চোষক বা হুক থাকে, এটা আটকায় থাকার জন্য। ওকে, এরপর দেখো তোমার লাগবে না ওগুলা। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট দেখাও, শিখাকোষ দেখাও। ওদের রেচন যে কোষগুলো আছে, রেচন কোষগুলো ওয়ান কাইন্ড অফ এমন হয়, ঠিক আছে। দেখো দেখতে মনে হচ্ছে না আগুন, দেখতে মনে হচ্ছে না আগুনের শিখা উঠছে, এরকম কোষ হয় ওদের, ঠিক আছে। এই জন্য এটাকে বলা শিখাকোষ। এই শিখাকোষটা কোশ্চেন অনেক বেশি এমসিকিউতে আসে যে কোন প্রাণীদের রেচন অঙ্গ শিখাকোষ, এটা অনেক বেশি আসে। তো এটাতে আমরা কি করব, এটাতে আমরা স্টার দিব। কি দিব, এটাতে আমরা স্টার দিব, ঠিক আছে, এটা আমরা স্টার দিব। ওকে, এটাতে আমরা স্টার দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি এখানে কি থাকে, 10 নম্বর পয়েন্ট দেখাও, উভয় লিঙ্গ এদের নিষেক অভ্যন্তরীণ হয়। এটা ইম্পর্টেন্ট, কারণ সবার নিষেক অভ্যন্তরীণ জিনিস সব জায়গায় লেখা নাই, এদেরটা আলাদা করে লেখা আছে, জন্য লিখে ফেলো এটা। আর এদের লার্ভাদশা থাকে, দেখো চ্যাপ্টার কি আছে, জীবন অনেক লার্ভাদশা আছে, নাম আছে অনেকগুলো, রেডিয়া, সার্কোরিয়া, স্পোরসির আছে, সিস্টি সার্কাস আছে, এগুলোর নাম পড়ে রাখতে হবে। এগুলো এমসিকিউর জন্য 11 নাম্বার লাইনটা মেইনলি এমসিকিউ তে আসে, 11 নাম্বার লাইনটা মেইনলি এমসিকিউ তে আসে। ওকে, মনে থাকবে এগুলো। আচ্ছা, তো দেখো শিয়াকোষটা দেখতে আমি ওদের বললাম যে এটা একটু শিখিটা এরকম আঁকলে ভালো বুঝতে পারবা, এরকম থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি জিনিস, আমাদের বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে গেছে কার্ডিয়াক মিলটেসের। উদাহরণ পড়বো আমরা খালি একটা, যকৃত কৃমি পড়তে পারি আমরা চাইলে, টাইনিয়া সোলিয়ামটা পড়ো তোমরা, ফেসিওলা হেপাটিকা, টাইনিয়া সোলিয়াম, এই দুটো পড়ো, বৈজ্ঞানিক নাম সহ ভালো করে মনে রাখবা, ঠিক আছে। ফিতা কৃমি, একটা যকৃত কৃমি, দুটো আমাদের এমসিকিউর জন্য লাগবে, উদাহরণ দুটো মনে রাখবা, উদাহরণ দুইটা, উদাহরণ দুইটা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখি লাস্ট আমাদের আজকের টপিক, লাস্ট টপিক এটা, সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডা লাস্ট টপিক, নেমাটোডা আজকের টপিক, লাস্ট টপিক হচ্ছে নেমাটোডা। এখানে আমরা তোমাদের আজকের যে ইয়াটা হবে, এসডব্লিউটা হবে, এসডব্লিউটা আমি দিয়ে দিব, সেটা হচ্ছে যতগুলো পড়ছি পর্বের মধ্যে যে নেমোনিক গুলো দেওয়া আছে, নেমোনিক গুলো তোমরা খাতায় লিখবা, যেভাবে আমি দাগায় দাগায় দিছি নেমোনিক গুলো, সেই অর্থগুলো কি, কোনটা কি কিসের মধ্যে থাকবে, সেভাবে সেটা তোমরা লিখে দেন সেটা হচ্ছে তোমরা বৈশিষ্ট্যগুলো, ওই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছো শুধুমাত্র ওই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখবা। তার মানে প্রথমে নেমোনিক লিখবা,
প্রথমে হচ্ছে তোমার ছন্দ, ছন্দ, তারপর হচ্ছে ছন্দের যে ব্যাখ্যাটা, মানে কোনটা থেকে কি আসবে, এ থেকে অ্যাসিলোমেট এরকম লিখবা, ঠিক আছে। তারপর হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে এই ছন্দের মধ্যে যেই যেই পয়েন্ট আমি তোমাদেরকে দাগাইলাম, বই দাগাই দিচ্ছি না এখন, পয়েন্টগুলো মিলাই দিচ্ছি, ওই লাইনগুলো শুধুমাত্র লিখবা, সব পয়েন্ট আমি দাগাই নাই, তার মানে যে যে পয়েন্ট দাগাচ্ছি সেই পয়েন্টগুলো তুমি বসে লিখবা। এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এই প্যাটার্নে তোমরা নোট করবা, এটাই হচ্ছে তোমাদের নোট, এটাই তোমাদের নেট এইচডব্লিউ। এই প্যাটার্ন নোট করবা, তোমাদেরকে সবগুলো নোট যদি যখন পড়া হয়ে যাবে তুমি দেখবা এই চ্যাপ্টারের সব পড়া তোমার খাতার মধ্যে গুছানো যাবে, গুছানো হয়ে যাবে, এক জায়গায় চলে আসবে। বৈশিষ্ট্যের সাথে লাস্টে লিখবা হচ্ছে উদাহরণ, লাস্টে হচ্ছে লিখবা উদাহরণ, দুইটা করে উদাহরণ লিখবা বৈজ্ঞানিক নাম সহ। তাহলে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার, 4 নাম্বার, প্রতিটা 4টা পর্বের জন্য এরকম 4টা পয়েন্ট তুমি লিখে আসবা, ঠিক আছে। ওকে, এটা তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে, এটা তোমার এইচডব্লিউ। নোট যখন করে ফেলবা, চ্যাপ্টার যখন শেষ হবে তখন দেখবা তোমার পুরো চ্যাপ্টারটা খাতার মধ্যে গুছানো হয়ে গেছে, একটা এক জায়গায় চলে আসছে, ঠিক আছে। ওকে, পড়া অনেক, আমিও জানি, কিছু করার নাই, পড়তে তো হবে। আচ্ছা, এখন দেখি নেমাটোডা, লাস্ট টপিক আমাদের পড়ে ফেলি। দেখো নেমাটোডা আসছে থেকে, সুতা থেকে। নেমা পার্টটা হচ্ছে, নেমাটোস আর্টটা আসছে সুতা থেকে, সুতা কৃমি। তাহলে এই ধরনের প্রাণীগুলো কেমন হবে, সুতা কৃমি হবে, সুতার মতো হবে। আচ্ছা, তোমার হচ্ছে গোগেনবর্গ কোর্সের নামকরণ করছে, নামকরণ করার জন্য তাদের নামটা আমাদের এমসিকিউর জন্য পড়ে ফেলবো, গোগেনবর্গ কোর্সের নামকরণ। আচ্ছা, এখন আমরা এখান থেকেও সেম কয়েকটা জিনিস পড়বো। সুতাকৃমি নামে পরিচিত, এগুলো থেকে দরকার নেই। অপ্রকৃত সিলোমেট প্রাণীর মধ্যে নেমাটোডার সংখ্যা সবচেয়ে বেশি, মানে হচ্ছে এরা তোমার কি, অপ্রকৃত সিলোমেট। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা বৈশিষ্ট্য পড়বো। হ্যাঁ, বৈশিষ্ট্য থেকে আমরা সেম যা দেই, ছন্দ দেই। ছন্দ হচ্ছে অনেকেই যশোরে থাকেন, অ নে কেই যশোরে থাকেন, অনেকেই যশোরে থাকেন, অনেকেই যশোরে থাকেন, অনেকেই যশোরে থাকে, ঠিক আছে। এখন আমরা দেখি অনেকেই দিয়ে কি আছে, অ দিয়ে অঙ্গতন্ত্র মাত্রার, অঙ্গতন্ত্র মাত্রার অখণ্ডায়িত, 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 অঙ্গতন্ত্র মাত্রার অখণ্ডায়িত, এটা হচ্ছে আমাদের অ দিয়ে আসবে। ওকে, বুঝতে পারছি। তারপর হচ্ছে নতে, ন দিয়ে মনে রাখবো হচ্ছে নলের ভিতরে নল। কি মনে রাখবো, নলের ভিতরে নল। লাইন লিখো, পরে দেখাচ্ছি ঘটনা কি। নলের ভিতরে নল, ঠিক আছে। ক দিয়ে মনে রাখবো হচ্ছে তাদের বডিতে কি থাকে, কিউটিকল আবরণ থাকে। বডিতে কি থাকে, কিউটিকল আবরণ থাকে, মুখে কি থাকে, কিউটিকল আবরণ থাকে, ঠিক আছে। তারপর জ, জ দিয়ে হচ্ছে যৌন দ্বিরূপ দেখা যায়। কি দেখা যায় এখানে, ওদের যৌন দ্বিরূপতা দেখা যায়, ঠিক আছে। যৌন দ্বিরূপতা দেখা যায় এদের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে তালিবাস্য, তালিবাস্য এবং র দিয়ে, হ্যাঁ, শ্বসন এবং রেচন একসাথে লিখি, শ্বসন ও রেচন তন্ত্র নেই, এটা হচ্ছে এদের। ওকে, এতটুকু লিখে ফেলো, লিখা হইলে না বলতেছি, এতটুকু লিখে ফেলো, টাইম বেশি নাই, 10 মিনিট টাইম আছে, এটার মধ্যে পড়ে ফেলবো, ঠিক আছে, হয়ে যাবে এটা। সবাই লিখে ফেলি।
তুমি তো আজকেই মনে রাখতে পারবা না রে বাবা, তুমি তো আজকেই সব মনে রাখতে পারবা না, তোমাকে তো ওই জন্য বলো পড়তে তো হবে রে ভাই, পড়তে তো হবে। এখানে অনেক লাইন, এত লাইন মনে থাকবে না বলেই ইম্পর্টেন্ট লাইনগুলো মনে রাখার জন্য তোমাকে নেমোনিক দিচ্ছি। ইম্পর্টেন্ট, এখন তোমার নেমোনিক তুমি ফলো করতে চাইলে ফলো করতে পারো, না করতে চাইলে তুমি ফলো করবা না। বাট আমার কথা হচ্ছে এই লাইন যেগুলো দেখাচ্ছি, এই লাইনগুলো তোমার খাতার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি পরীক্ষাতে যদি চাই যে তুমি এই পর্বে বসে লিখো, তাহলে আজেরা কুজেরা লাইন না লিখে এই লাইনগুলো থাকতে হবে তোমার খাতার মধ্যে, এগুলো তো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো দিয়েই নেমোনিকটা বানানো হয়েছে। আচ্ছা, যদি এটা হয়ে যায় তাহলে আমরা একটা মিলাবো। ঠিক আছে, ওটা মিলাবো, চলো মিলাই। তাহলে কি বলছি, দেখলাম হচ্ছে দেহ নলাকার দ্বিপাশে প্রতিসম, এটা আমাদের শুধু এই পার্ট দাগাই, এই পার্টটা দাগাই লিখবো হচ্ছে এটা এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য। ওকে, এরপরে দেখি এটা সুডোসিলোমেট। এটা কি সুডোসিলোমেট এবং অখণ্ডায়িত, আমি দেখাইছিলাম অখণ্ডায়িত লিখছিলাম। সুডোসিলোমেটটা আমাদের এমসিকিউর জন্য লাগবে, এমসিকিউর জন্য লাগবে, অখণ্ডায়িত আমার সিকিউর জন্য লাগবে। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট দেখাও, 1 নাম্বার পয়েন্ট 2 নাম্বার দূরে দেখাও। এরপর দেখো এরা পুরু প্রতিরোধক্ষম কি আছে, কিউটিকল দিয়ে আবৃত থাকে, দেখাইছিলাম না কিউটিকল, অনেক কেই দিয়ে বলছিলাম না কিউটিকল দিয়ে আবৃত থাকে। তাহলে 3 নাম্বার পয়েন্ট দেখো কিউটিকল থাকে, দেখাইলাম। 4 নাম্বার লাইন দরকার নাই। 5 নাম্বার লাইন দেখো, ওদের মুখ থেকে পায়ু পর্যন্ত একটা লম্বা লাইন থাকে। যেমন দেখো বডিটা যদি এমন তৈরি হয়, তো এটা মুখ, এটা লেজ। ঠিক আছে, ওর মাথা থেকে লেজ পর্যন্ত তার বডির ভিতরেও একটা লম্বা নালী থাকে, যে নালীর মধ্যেই তার পৌষ্টিক নালী, সেই নালীটাই তার সবকিছু, তার সংবহন, পৌষ্টিক, এভরিথিং তার এই নালীটা, আর কিছু নাই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে। আচ্ছা, জ দিয়ে কোনটা, যৌন দৃঢ়পতা লিখছি, যৌন দৃঢ়পতা, জ দিয়ে হচ্ছে যৌন দৃঢ়পতা, জ দিয়ে হচ্ছে যৌন দৃঢ়পতা। ঠিক আছে, জিনিসটা কি বুঝাচ্ছি, তাহলে এই লাইন, এই পেজ দেখলাম, এই পেজ দেখলাম, তাহলে ওর দেহর বাহিরে দেখতে একটা নলের মতো লাগে, ওর ভিতরেও কিন্তু হচ্ছে তোমার থাকেন দিয়ে কাজ নাই। ও থাকেন কিছু নাই, থাকেন কিছু নাই, থাকেন নাই, থাকেন নাই, থাকেন কিছু নাই, থাকেন মিলানোর জন্য লিখছি, লাইন মিলানোর জন্য। অনেকেই যশোর দেওয়ার পরে কিছু মিলতেছিল না, এই জন্য অনেকে যশোরে থাকেন দিয়ে লিখছি, থাকেন দিয়ে কোনো ওয়ার্ড নাই, থাকেন দিয়ে কিছু নাই, থাকেন দিয়ে কিছু নাই, থাকেন দিয়ে কিছু নাই। যশোরে দিয়ে আর কিছু মিলাতে পারতেছিলাম না, তখন হচ্ছে থাকেন লিখে মিলাই দিছে, একটা মানে খিচুড়ি, জড়া খিচুড়ি বানাই দিছে আর কি। যৌন দ্বিরূপতা জিনিসটা আমি বুঝাচ্ছি, দ্বিরূপাতা না, দ্বিরূপতা। ঠিক আছে, শেখ মোহাম্মদুল বলছে দ্বিরূপাতা, দ্বিরূপতা না, দ্বিরূপতা, দ্বিরূপতা, রূপতা, এই জিনিসটা দেখাচ্ছি, জিনিসটা কি বলতেছি, যে দেখাতে সে দেখাও না, যে দেখাতে বলছে সেই পয়েন্ট গুলো দেখাও, তারপর আমি বলতেছি ঘটনাগুলো কি কি, পয়েন্ট তো আসবে, সামনে আসবে। তাহলে দেখো ওর বডিটা হচ্ছে এরকম লম্বা হয়, ওর বডির ভিতরেও পৌষ্টিক নালী থেকে শুরু করে এভরিথিং একটা নালীর মধ্যে থাকে। এই জন্য দেখতে মনে হয় একটা নালীর মধ্যে একটা নালী, বা একটা নলের মধ্যে একটা নল, এই জন্য এটাকে বডিটাকে বলা হয়, দেহকে নলের ভিতরে নল বলা হয়। দাগাও 5 নাম্বার লাইন দাগাই ফেলো, তাদের দেহটাকে নলের ভিতরে নল বলা হয়। ঠিক আছে, মুখ ছিদ্র বস্তু লাগবে না। এই দেখো শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, যশোরের মধ্যে যশোরে, সোরের মধ্যে দেখো শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র এগুলো নাই ওর। ঠিক আছে, অনুপস্থিত। এখন লাস্টে দেখো বলছে এক লিঙ্গ যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা মানে হচ্ছে তোমার একটা, দেখো একটা একই প্রজাতির প্রাণী স্ত্রী এবং পুরুষ যদি সম্পূর্ণ ভিন্ন হয়, বর্ণ, আকার, আকৃতি, এভরিথিং যদি ডিফারেন্ট হয়, মানে ধরো হচ্ছে, ধরো একটা সুতাকৃমি, সুতাকৃমিটাই ধরো মেল সুতাকৃমি এবং ফিমেল সুতাকৃমি, দুজনের চেহারা সব ডিফারেন্ট, মেল এবং ফিমেলের মধ্যে বর্ণ, আকার, এভরিথিং যদি চেঞ্জ থাকে, অর্থাৎ দুইটা তোমার হচ্ছে যে কি, তোমার দুই ধরনের প্রাণী, মানে একই সেম প্রজাতির প্রাণী কিন্তু দুইটা, একটা মেল একটা ফিমেল,
যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওর দুইজনেরই সব ডিফারেন্ট হবে, বর্ণ ডিফারেন্ট হবে, আকার ডিফারেন্ট হবে, আকৃতি ডিফারেন্ট হবে, এভরিথিং ডিফারেন্ট হবে, গঠনও ডিফারেন্ট হবে, মানে এরা পুরোপুরি আলাদা। ছেলেগুলা একরকম হয়, মেয়েগুলো অন্যরকম হয়। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে কি, এই ধরনের ঘটনা বলা হচ্ছে তোমার যৌন দ্বিরূপতা বলা হয় এটাকে। ঠিক আছে, যে ছেলে আলাদা হয়ে যায় পুরোপুরি, মেয়ে অন্যরকম পুরোপুরি। ঠিক আছে, এটাকে বলা হয় যৌন দ্বিরূপতা। ঠিক আছে, তো এটার নামটা হচ্ছে যৌন দ্বিরূপতা। হ্যাঁ, তো আমরা দেখো, আমরা এই লাইনটা দাগাবো 8 নাম্বার 7 নাম্বার দুটো দাগাবো। 9 নাম্বার দাগাবো হচ্ছে এমসিকিউর জন্য। এখানে একটা লার্ভা দশা আছে, র্যাবিডিওফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া, এগুলো নামটা আমাদের এমসিকিউর জন্য লাগে। ঠিক আছে, তো আমাদের কিন্তু মোটামুটি পড়া শেষ। হ্যাঁ, গোল কৃমি, চাবক কৃমি, তো আমরা এখানে গোল কৃমির নাম লোয়া লোয়া, চোখের কৃমি, এটা চোখের ভিতরে থাকে লোয়া লোয়া। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটা আমাদের পারবো। এই কেঁচো কৃমি আর হচ্ছে লোয়া লোয়া, এটা আমার দুটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, মুখস্থ করতে ইজি। সো আমরা এই দুটো উদাহরণ পড়ে ফেলবো, উদাহরণ পড়বো এগুলো, দুইটা উদাহরণ বৈজ্ঞানিক নাম সহ। ঠিক আছে, বৈজ্ঞানিক নাম সহ মুখস্থ করে ফেলবো। ওকে, মনে থাকবে। শাল, না শাল প্রজাতির সংখ্যা লাগবে না, শাল প্রজাতির সংখ্যা এগুলো লাগে না। মেইন জিনিস, ইম্পর্টেন্ট টপিক আছে এখানে, শাল মাল দিয়ে কোশ্চেন করতে চায় না কেউ, এইসব টপিক থেকে শাল দিয়ে কোশ্চেন করতে চায় না। পরিস্ফুটন প্রত্যক্ষ পরোক্ষ মানে হচ্ছে, পরিস্ফুটন মানে কি হচ্ছে এখানে, মানে ধরো হচ্ছে যে ওদের যখন যৌন জনন সম্পন্ন হয়, জনন সম্পন্ন হওয়ার পর সেইখান থেকে যখন বৃদ্ধি পায়, বৃদ্ধিটা সেটা ডিরেক্টলি হইতে পারে, ইনডিরেক্ট হইতে পারে, বিভিন্ন ভিতরে কাহিনী আছে অনেক। ধরো মনে করো বিভিন্ন তোমার হচ্ছে হরমোনাল ক্রিয়া হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। এটা কোনো ডিরেক্টলি হইতে পারে, ইনডিরেক্ট বা অন্য কোনো উপায়ে হইতে পারে। এগুলা ভিতরে অনেক কথাবার্তা আছে। ঠিক আছে, রাইট। তো এগুলো আমাদের এত ভিতরে যাওয়া দরকার নেই। ঠিক আছে, তো যাওয়া দরকার না, যতটুকু দরকার ততটুকু বলছিলাম, ওটা লাগবেও না আসলে এত পয়েন্ট। ঠিক আছে, যতটুকু পয়েন্ট দরকার শুধু পয়েন্ট পড়লেই হবে, বেশি পড়লেই প্যারা, মনে থাকবে না কিছুই। ঠিক আছে, ঈশাত, আমি গাজাজ মোসারের বই পড়াই। বৈশিষ্ট্যের স্লাইড প্লিজ, বৈশিষ্ট্যের স্লাইড, এই যে বৈশিষ্ট্যের স্লাইড। ঠিক আছে, ঈশাদ আনসার দিছি। চিত্র লাগবে না রে নিজুম রে, চিত্র লাগবে না, চিত্র লাগবে না। তাহলে এখন আমাদের এসডব্লিউ কি, এসডব্লিউ হচ্ছে এটা, এই যে এটা এসডব্লিউ, এই যে এসডব্লিউ। ঠিক আছে, কি বলছি বুঝছো? এসডব্লিউটা কেমন হবে? এসডব্লিউটা হবে হচ্ছে তোমার, প্রথমে ছন্দ লিখবা, ছন্দর ব্যাখ্যা মানে হচ্ছে এরকম, এগুলো হচ্ছে ছন্দের ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা এই করলা। তারপর হচ্ছে বৈশিষ্ট্য যেগুলো দাগাই দিলাম, যেসব বৈশিষ্ট্য দাগাই দিলাম ওই বৈশিষ্ট্যগুলো নিচে লিখবা, তারপর 1 2 3 করে লিখবা, তারপর তুমি উদাহরণ দিবা। ঠিক আছে, এটা সুন্দর করে পড়বা, এটা সুন্দর করে পড়ে এটাই নোট করবা, এটাই যাবে তোমার। ঠিক আছে, আমি পোস্ট দেবো, পোস্টের মধ্যে কমেন্ট করে ফেলবা সবাই। হ্যাঁ, আমি অনেকে তোমার হচ্ছে যে পোস্ট দাও, আমি দেখি, ভালো লাগে, তোমাদের নোটগুলো খুব সুন্দর সুন্দর হয়, নোট হয়। আমার বেশি ভালো লাগলে ওটা আমি ফিচার করে দিব তোমাদের গ্রুপে, ফিচারটা সবাই দেখতে পারে, সবার জন্য সুবিধা হয়। আর এই চ্যাপ্টারের শেষে যখন তোমার যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যখন আমার সাথে কষ্ট করে একটু নোটটা করে ফেলবা, নোটটা করে ফেললে চ্যাপ্টার যখন শেষ তখন তুমি দেখবা যে খুব সুন্দর করে তোমার পুরো চ্যাপ্টার গুছানো হয়ে গেছে খাতার মধ্যে। আচ্ছা, গোদ রোগ কি? গোদ রোগ হচ্ছে তোমার ফাইলারেসিস হয়, মানে হচ্ছে ময়মনসিংহ এরিয়ার দিকে যখন মানুষগুলো তাদের হয় ফাইলেরিয়াসিস হয়। এটা মানে হচ্ছে পায়ে, তুমি দেখবা বিভিন্ন হসপিটালের সামনে একটা মানুষ, দুটা মানুষ শুয়ে থাকে, এমনি করে শুয়ে থাকবে, শুয়ে থাকে, ওর হচ্ছে পাটা হচ্ছে মোটা, এত মোটা, হাতির পায়ের মতো। ঠিক আছে, হাতির পায়ের মতো এরকম মোটা। ঠিক আছে, তো এরকম যে রোগটা হয়, যে রোগের কারণে তার পাটা মোটা হয়ে গেছে, এই রোগ, এই পাটটাকে বা এই ঘটনাটাকে বলা হয় এলিফ্যান্থিয়াসিস, মানে এলিফ্যান্টের পায়ের মতো তার পা হয়ে গেছে, এটাকে বলা হয় এলিফ্যান্থিয়াসিস। এলিফ্যান্থিয়াসিসটা হচ্ছে এটা হচ্ছে গোদরোগ, বাংলা হচ্ছে গোদরোগ। ঠিক আছে, ফাইলিয়াসিস বা গোদরোগ হয় তাদের, এটা মেইনলি ময়মনসিংহ এরিয়াদের, ভালুকা বা ময়মনসিংহ এরিয়া যারা মানুষ আছে ওদের এই রোগ দেখা যায় বেশি। ঠিক আছে, ব্যবহারিক পার্টের সব লাগবে না, কি লাগবে আমি ক্লাস যখন পড়াবো নিব তখন বলবো নি। আর এখন যেগুলো বললাম এখানে হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো পড়বা, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট দিন, আরো 4টা জিনিস নিয়ে দেখা, 4টা পর্বের বৈশিষ্ট্য নিয়ে পড়াবো। আপাতত এটুকু পর্যন্তই, দেখা হবে তোমার সাথে। আচ্ছা কি বলবো, আমার বাসা দিয়ে কি করবা, মিষ্টি পাঠাবা? কামরুল হাসান, কি করবা? আমার বাসায় কোথায় জেনে তুমি কি করবা, মিষ্টি পাঠাবা? বাকি বৈশিষ্ট্য গুলো যেগুলা পড়তে বসে সেগুলা পড়ো না রে বাবা, অন্যগুলো দরকার নেই, যা পড়তে বসে সেগুলো পড়ো আগে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, এক্সাম্পল গুলো করে ফেলবা। ভালো থাকো, নেক্সট দিন দেখা হবে, তো দিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।